গল্প দেওয়ানা আমার ভালোবাসা। লেখিকা রিক্তা ইসলাম মায়া। সপ্তম পর্ব। উনার ছোঁয়ায় আমাকে কাঁপতে দেখে সাথে সাথে উনি উনার দুহাতে আমার দুগাল আঁকড়ে ধরে মুহূর্তেই টেনে নিজের ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরে। আমি হিতাহিত জ্ঞান হারায় নিজের দুপা উঁচু করে দুহাতে উনার শার্টের কলার চেপে ধরি শক্ত করে, সাথে আবেশেই নিজের দুচোখ বন্ধ হয়ে আসে। হৃদ মায়াতে মন্ত হয়ে আছে। আজ বড্ড উন্মাদ হয়ে উঠেছে হৃদ। নিজের বিয়ের বিগত 10 মাস পর আজ হৃদ মায়াকে কাছে টেনে নিতে চাইছে। সে তার হৃদের মন্ত হয়ে থাকতে চাই, তার হৃদকে কিছু বুঝাতে চাই। তাই মায়াকে গভীরভাবে ছুঁয়ে দেওয়া, আর সেই ছোঁয়াই মায়াকে কাঁপতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারেনি হৃদ। তাই মায়া কিছু বুঝে উঠার আগেই হুট করেই হৃদ নিজের ঠোঁট সাথে মায়ার ঠোঁট চেপে ধরে। দীর্ঘ চুমুতে মেতে উঠে। 5 মিনিট পর হৃদ মায়াকে আস্তে আস্তে ছেড়ে দিয়ে মায়ার কপালে নিজের কপাল ঠেকায়। দুজনেই নিঃশ্বাস উঠা নামা করছে দ্রুত গতিতে। হৃদ 2 সেকেন্ড মায়াকে দেখে আবারও মায়া ঠোঁটের শব্দ করে চুমু খায়। তখনও মায়া চোখ বন্ধ করে দুহাতে হৃদের শার্টের কলার চেপে ধরে ছিল পা উঁচু করে। হৃদ মায়াকে শব্দ করে চুমু খেয়ে সাথে সাথে এক হাতে মায়ার কোমর শক্ত করে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে উঁচু করে দেয়ালে চেপে ধরে। মায়া ঠোঁটের আবারও শব্দ করে ছোট ছোট চুমু খেতে থাকে, পরপর কোনো থামাথামি নাই। আজ তার পিচ্চি বউকে ভালোবেসেই দম নিবে, তার আগে নয়। হৃদের এমন রোমান্টিক আচরণের সাথে মায়া পূর্ব পরিচিত নয়, তাই কি করবে কিছু ভেবে না পেয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ভ্যা ভ্যা করে কান্না করে উঠে। মায়ার কান্নার আওয়াজ হৃদের কানে যেতেই চোখ তুলে তাকায় ওর দিকে। মায়ার এমন কান্না মানে বুঝতে পারছে না হৃদ, তাই কিছুটা কনফিউজড হয়ে কৌতূহল চোখে তাকাতেই মায়া নাক টেনে টেনে কান্না সুরে বলে উঠে, আপনি আমাকে শ্বাসরুদ্ধকর ভাবে মারতে চান, আমি যাতে নিঃশ্বাস নিতে না পারি তাই এমন করছেন আমার সাথে। হৃদ মায়ার কথার মানে বুঝতে পেরে মজার ছলে ঠোঁট কামড়ে হেসে আস্তে করে বলে উঠে, হুম্মম, তোমাকে রোজ শ্বাসরুদ্ধকর ভাবে মারবো আমি এবার থেকে। অনেক ছাড় পেয়েছো তুমি, সেটা আর পাবে না আমার থেকে। তোমাকে বড় হতে হবে আমার জন্য, আমি নিজের তোমাকে সবটা শিখাবো। সেটার জন্য তোমাকে রোজ এমন সব শ্বাসরুদ্ধকর রোগে ভুগাবো আমি। আমি দাদিকে বলবো আপনি আমাকে নিঃশ্বাস নিতে দেন না, আমার ঠোঁট চেপে ধরে রেখেছেন। তাই বলতে পারো লজ্জা নামক সিস্টেমটা আমার মধ্যে নাই, তাই আমি সবার সামনেই সেইম কাজটি করতে পারবো বরাবরই। আর সাথে এটাও বলবো যে তুমি আমার কলার চেপে ধরে কাছে টেনে নিচ্ছিলে বারবার। সোজাসাপটা উত্তর। হৃদের কথায় মায়া হৃদের কলার সাথে সাথে ছেড়ে দিলেও সে হৃদের বাহুটার থেকে ছাড়া পায় না, বরং আরও গভীরভাবে আটকে পড়ে। হৃদ মায়াকে কলার ছাড়তে দেখে আরও শক্তভাবে জড়িয়ে নেই নিজের সাথে। মায়া যাতে ছুটতে না পারে তাই ওকে দুহাতে আঁকলিয়ে উঁচু করে রাখে, ফ্লোরা থেকে দেয়াল চেপে ধরে। এতে করে মায়া আবারও হৃদের কলার চেপে ধরে। ভয় পড়ে ভয় ভয় নজরে হৃদের দিকে তাকিয়ে থেকে বলে উঠে, আমি ইচ্ছা করে আপনার কলার চেপে ধরিনি তো, আপনি তখন ওইভাবে ছোঁয়াই আমার কেমন কেমন জানি লাগে। আমার শরীর কেমন রোগী টাইপের কেঁপে কেঁপে ওঠে। আমি সহ্য করতে পারি না এটা, আমার এমন কেন হয়? অসহায় ভাবে হৃদ মায়ার কথাগুলো শুনে শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে মায়ার কপালে কপাল ঠেকায় পড়ে আস্তে করে বলে উঠে, তুমি কঠিন রোগে আক্রান্ত হচ্ছ, তাই এবার থেকে তোমার এমনটাই হবে। তুমি আমার নতুন রোগে আক্রান্ত হবে দিন বা দিন। মায়া হৃদের কথার মানে বুঝতে না পেরে ভয়ে কাচুমাচু করে আস্তে করে বলে উঠে, দাদির যাব আমি। উহুম, স্বামী থাকবা তুমি, আমার মন ভরেনি তাই কোথাও যাওয়া হবে না তোমার। চুপচাপ থাকো, আমাকে আমার কাজ করতে দাও। বলেই হৃদ আবারও মায়াতে মন্ত হয়ে ওঠে। মায়ার গলায় নিজের মুখ গজাইতে হাত হালকা হয়ে আসে হৃদের, আর সেই সুযোগটাই কাজে লাগাই মায়া। নিজেকে কঠিন রোগী ভেবে ঠাস করে নিচে বসে যায় মায়া হৃদের বাহুটোরে ফাঁক দিয়ে। মায়ার এমন হঠাৎ কাজে মুহূর্তেই হৃদ ভ্যাবাচেকা খেয়ে যায়। কি হয়েছে বুঝতে নিচের দিকে তাকাতে তাকাতেই মায়া চোখে ইশারায় দৌড় লাগায় দরজার দিকে। হৃদ মায়াকে নিজের থেকে পালাতে দেখে সেও দৌড় দেয় মায়ার পিছন পিছন, কিন্তু হৃদ মায়াকে হাত বাড়িয়ে ধরতে যাওয়ার আগেই মায়া দরজা খুলে কোনো দিক না তাকিয়ে নুপুরে ঝনঝন শব্দ করে ভৌ দৌড় দেয় ছাদে। স্টেজে সবার উদ্দেশ্য আর মনেমনে আওড়াতে তাকে, আর যাই হোক এখান থেকে হৃদের এমন কঠিন রোগে আক্রান্ত হতে পারবে না। তাই মনে মনে আবারও সিদ্ধান্ত নেয় যে হৃদের সামনেও আসবে আর
হৃদ মায়ার পিছন পিছন দৌড়িয়েও মায়াকে ধরতে না পেরে মাঝ রাস্তা দাঁড়িয়ে পড়ে কোমরে দুহাতে রেখে পড়ে মায়ার ভৌ দৌড় দেখে হেসে ওঠে মায়ার পিছন থেকে চিল্লিয়ে বলে উঠে, ঋত পালিয়ে লাভ নেই, তুমি আর বাঁচতে পারবে না আমার থেকে, যেখানেই যাবে ঘুরে ফিরে আমাকেই পাবে তুমি। ঋত নামটি কানে আসতেই মায়া থামে, অজানা এক অদ্ভুত অনুভূতি কাজ করে মায়ার মনে, বুক ধুকপুক করে ওঠে এই ঋত নামটি শুনলে, মুহূর্তে কেঁপে ওঠে সারা শরীর, মায়া ধীর গতিতে পিছন ফিরে তাকায় হৃদের দিকে করুণ ভাবে। হৃদ মায়াকে নিজের দিকে ঘুরতে দেখে ঠোঁট কামড়িয়ে হেসে আবারও দৌড় লাগায় মায়াকে ধরতে, মায়া হৃদকে নিজের দিকে দৌড়াতে দেখে চমকে উঠে আবারও দ্রুততার সঙ্গে দৌড় দেয় ছাদে উদ্দেশ্য। দাদির আঁচল ধরে দাঁড়িয়ে আছে মায়া, দৃষ্টি তার নিহার হলুদ স্টেজ থাকলেও মনে ছুটে চলছে চারপাশে, তাই বারবার স্টেজ থেকে চোখ সরিয়ে ভয়ে ভয়ে নজরে চুপি চুপি চারপাশে চোখ বলাচ্ছে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটি কোথায় আছে তা জানতে। চারপাশে হৃদকে কোথাও দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়া, হৃদ থেকে বাঁচার জন্য মূলত মায়া তার দাদির আঁচল ধরে দাঁড়িয়ে আছে, তখন হৃদ থেকে দৌড়ে পালিয়ে এসে দাদির আঁচল ধরে দাঁড়িয়েছে মায়া, দাদির আঁচলটা তার একমাত্র নিরাপদ স্থান বলে মনে হচ্ছে এই মুহূর্তে। হৃদ মায়ের সাথে মিল রেখে নিজেকে হলুদ রঙের রাঙিয়েছে, হলুদ পাঞ্জাবিতে সাদা ধুতি সেলোয়ার পরেছে, নিজের এক হাত দিয়ে অন্য হাতের হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি বেয়ে উঠে আসছে হৃদ কিলার স্টাইল দিয়ে, পরে ছাদে উঠে নিজের হাত থেকে দৃষ্টি সরিয়ে চারপাশে চোখ বুলাই, চারপাশে সবাইকে নিজের দিকে অবাক হয়ে হা করে তাকাতে দেখে কপাল কুঁচকে এলো হৃদের, নিজের একবার দেখে নিয়ে আবারও তাকায় সামনে। আজ প্রথম পাঞ্জাবি পরেছে সে, তাও তার বউয়ের জন্য, নয়তো পাঞ্জাবির বিষয়টি কোনো কালেই পছন্দ নয় তার, সবাইকে নিজের দিকে এভাবে তাকাতে দেখে বিরক্তি নিয়ে চারপাশে চোখ বুলাই আবারও, যার জন্য এত কষ্ট করে পাঞ্জাবি পরল সে, তাকে তো দেখাতে হবে তার এই নতুন রূপটা, যার জন্য সে এত কষ্ট করল, তাকে দেখতে না পেয়ে আরও বিরক্তি প্রকাশ পাচ্ছে হৃদের ফেসে। আজ প্রথম পাঞ্জাবি পরেছে সে, তাও তার বউয়ের জন্য, নয়তো পাঞ্জাবির বিষয়টি কোনো কালেই পছন্দ নয় তার, সবাইকে নিজের দিকে এভাবে তাকাতে দেখে বিরক্তি নিয়ে চারপাশে চোখ বুলাই আবারও, যার জন্য এত কষ্ট করে পাঞ্জাবি পরল সে, তাকে তো দেখাতে হবে তার এই নতুন রূপটা, যার জন্য সে এত কষ্ট করল, তাকে দেখতে না পেয়ে আরও বিরক্তি প্রকাশ পাচ্ছে হৃদের ফেসে। হৃদ এমনিতেই নেশাক্ত সৌন্দর্য অধিকারী, তার ওপর আবার এই প্রথম পাঞ্জাবি পরেছে, এতে যেন তার নেশাক্ত ধাপটা কয়েক গুণ বেড়ে যায়। হৃদের এমন নেশা ধরানো রূপে মন্ত হয়ে সবাই হা করে গিলে খাওয়া টাইপ তাকিয়ে আছে। হৃদ বিরক্তি নিয়ে কিছুটা এগিয়ে আসে সামনে দিকে, পরে থেমে নিজেকে স্থির রেখে ডান হাতে দুই আঙ্গুল দিয়ে কপালে স্লাইড ঘষতে ঘষতে নীরবে ব্রাউন চোখ জোড়া দিয়ে চারপাশে মায়াকে খুঁজতে থাকে, কোথাও মায়াকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে এলো তার, আর ভাবতে থাকে হঠাৎ করে মেয়েটা হাওয়া হয়ে গেল নাকি, যার কারণে এখন খুঁজে পাচ্ছে না সে। হৃদের নেশা ধরানো রূপে আসক্ত হয়ে ডলি এক প্রকার ছুটে এসে হৃদকে জড়িয়ে ধরে, আকস্মিক ঘটনায় হৃদ প্রথমে কিছু বুঝতে না পেরে চুপ থাকে, পরে কি হচ্ছে তার সাথে বুঝতে পেরে মুহূর্তেই মেজাজ খারাপ হয়ে যায় হৃদের, রাগটা নিজের মধ্যে বহাল রেখে চোখ মুখ শক্ত করে ডলির দুবাহু শক্ত করে টেনে নিজের বুক থেকে উঠিয়ে সামনে দাঁড় করাই, হৃদ কিছু বলতে না দিয়ে ডলি খুশিতে গটগট হয়ে হাদু। হৃদ ডলি কথা শুনে নিজেকে আর ধরে রাখতে না পেরে দুহাত মুষ্টিবদ্ধ করে রেগে ডলি দিকে তেড়ে যেতেই থেমে যায় সে, দৃষ্টি যায় স্টেজের কোনায় হেনা খানের আঁচল ধরে দাঁড়িয়ে থাকা মায়া ওপর, মায়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে পলকহীন ভাবে, মায়াকে এভাবে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে হৃদ মুহূর্তেই শান্ত হয়ে যায়, সেও মায়ার দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। ডলি হৃদকে নিজের দিকে তেড়ে আসতে দেখে ভয়ে সিটিয়ে যায় মুহূর্তেই, হৃদকে থেমে যেতে দেখে কপাল কুঁচকে এলো তার, হৃদকে সামনে দিকে তাকাতে দেখে সেও হৃদের দৃষ্টি অনুসরণ করে পিছন ঘুরে তাকায়, সাথে সাথে চোখে পড়ল স্টেজের কোনায় মায়াকে, মায়াকে ওদের দিকে পলকহীন ভাবে তাকিয়ে থাকতে দেখে তেলেবেগুনে জ্বলে উঠে ডলি, পড়ে হৃদ আর মায়া পরস্পর দিকে তাকিয়ে থাকতে দেখে শয়তানি বুদ্ধি চাপল ডলির মাথায়, সে এক হাতে হৃদের গলা জড়িয়ে ধরে অন্য হাতে হৃদের বুকে আঁকি ঝুঁকি করতে করতে মায়াকে দেখিয়ে দেখিয়ে ন্যাকামো সুরে বলে উঠে, বেবি আমি জানতাম তুমি আজ পাঞ্জাবি পরবে, আমার কথা চিন্তা করে তুমি পাঞ্জাবিটা পরেছ, তাই আমি আজ অনেক হ্যাপি, লাভ ইউ বেবি, লাভ ইউ সো মাচ।
হৃদ আর ডলির সবটা নীরব দর্শক মতো শ্রবণ করছিল। মায়া অসহায় দৃষ্টিতে হৃদের এতটা কাছে ডলিকে দেখে অনুভূতি শূন্য হয়ে আস্তে করে চোখ ফিরিয়ে নেয় সে। কেন জানি মায়ার আর কিছুই দেখতে ইচ্ছা করছে না, অহেতুক বড্ড চোখ দুটো জ্বলছে তার। মায়াকে নিজের থেকে বেখেয়ালি ভাবে দৃষ্টি সরিয়ে নিতে দেখে চোখেমুখে হিংস্রতা ফুটে উঠে হৃদের। সেই হিংস্রতা রেশ ধরে ডলিকে আবারও টেনে দাঁড় করাই সে। পরে রাগে রি রি করতে করতে দাঁতে দাঁত চেপে বলে উঠে, নিজের বউ ছাড়া পর নারীকে কখনোই ছুঁয়ে দেখিনি আমি, সেটা যেভাবেই হোক না কেন। আমার কাজে ঝামেলা সৃষ্টি করিস না, নিজের ভালোটা পাগলও বুঝে নিজের মাথাটা মায়া কর। অকারণে এটাকে হারাতে না হয় তোকে, তাই আমাকে আমার মতো থাকতে দে। এক কথা বারবার বলার মানুষ আমি না। হৃদের এমন কথার মানে বুঝতে পারে ডলি। হৃদ কি আর সে কি কি করতে পারে সবটাই জানা তার। হৃদকে ভালোবাসে বলে বারবার ছুটে আসে হৃদের দিকে, নয়তো সে কখনোই হৃদ নামক ভয়ানক প্রাণীর সামনে আসতো না। ডলি হৃদের কথা গুলো শুনে বার কয়েক শুকনো ঢুক গিলে সে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। হাত পা প্রচণ্ড রকমের ঠান্ডা হয়ে আসছে তার। ভীতু চোখে তাকায় হৃদের দিকে। হৃদ কথা গুলো বলেই হনহন করে স্টেজের দিকে চলে যায়। হৃদ চলে যাওয়াতে হাঁফ ছেড়ে বাঁচে ডলি, সাথে সাথে রাগও হয় প্রচুর। কি নেই তার, সবই তো আছে। সে কি মায়ার থেকে কোনো অংশে কম নাকি, বরং বেশিই হবে। চোখ বুলানো সৌন্দর্য তার, যা মুহূর্তেই শত শত ছেলেকে পাশাতে পারে। তাহলে কেন হৃদ তাকে দেখতে চাই না, কেন তাকে ভালোবাসে না হৃদ? সে যদি হৃদকে না পায় তো হৃদের বেঁচে থাকা কারণটাকেও মেরে দিবে সে। এতে যদি তার নিজেকেও মরতে হয় তো হবে, তার সাথে করে মায়াকেও মারতে হবে, তার আগে নয়। যদি হৃদ তার না হয় তো অন্য কারো হতে দিবে না সে। কথাগুলো ভেবেই পৈশাচিক আনন্দ পায় সে মনের মধ্যে। হৃদ স্টেজের সামনে গিয়ে দাঁড়ায়, অহেতুক চারপাশে চোখ বুলিয়ে ঘাড় বাঁকা করে আবারও মায়ার দিকে তাকায়। মায়া তখনও মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে আছে, ওপরের দিকে তাকাচ্ছে না পর্যন্ত। হৃদ মায়ার এমন করার কারণটা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরে ঠোঁট কামড়িয়ে হাসে সে। তার পিচ্চি বউ তাকে নিয়ে জেলাস ভাবতে আনন্দে ঢেউ খেলে যায় তার মনের মধ্যে। হৃদ এক হাতে ওয়াইনে গ্লাস নিয়ে দাঁড়িয়ে পড়ে বার কয়েক সেই গ্লাসে চুমুক বসায় মায়ার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে। মায়া তখনও চুপচাপ মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে আছে, হাতে হেনাখানে আঁচলটা বারবার প্যাঁচাচ্ছে। হৃদ সেটা শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে নিঃশব্দে। মায়া নিজের অস্থিরতাটা ধরে রাখতে না পেরে আস্তে করে নিয়ে মাথাটা উঁচু করে সামনে দিকে তাকায়, সাথে সাথে দুজনেই চোখাচোখি হয়। হৃদকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সেও চুপচাপ তাকিয়ে থাকে হৃদের দিকে। হৃদ মায়াকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে একটা ভ্রু উঁচু করে ইশারা করে, কি হয়েছে জানতে চাই। মায়া হৃদের ইশারা দেখে কিছু না বলে আবারও চুপচাপ নিজের মাথাটা নিচু করে দাঁড়িয়ে পড়ে। হৃদ মায়াকে মাথা নিচু করতে দেখে মুহূর্তেই হেসে উঠে, হাত বাড়িয়ে ওয়াইনে গ্লাসটা ওয়েটার কাছে দিয়ে এগিয়ে এসে মায়ার পাশে দাঁড়ায় নিঃশব্দে। মায়া হৃদের উপস্থিতি টের পেয়ে একবার চোখ তুলে হৃদকে দেখে নিয়ে আবারও নিচে দিকে তাকায়। হৃদ মায়াকে এমন করতে দেখে আস্তে করে ঝুঁকে মায়ার কানে ফিসফিস করে বলে উঠে, বউ আমার যা দেখেছে তা কিন্তু মোটেও সত্য নয়। আমি কিন্তু ডলিকে জড়িয়ে ধরিনি, সে ধরছে, দোষ তার আমার না, তাই বউয়ের গাল ফুলিয়ে না থাকাই উচিত। বলেই হৃদ সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে মায়ার দিকে তাকিয়ে দুষ্টমি হাসি দিয়ে। হৃদের এমন ফিসফিস কথায় শিহরিত হয়ে ওঠে মায়া। হৃদের উত্তাপ গরম নিঃশ্বাস মায়ার গালে কানে গলায় বাড়ি খেতেই মুহূর্তে আবারও কঠিন রোগী আক্রান্ত হয়ে কেঁপে ওঠে সে। পড়ে আস্তে করে হৃদের দিকে তাকায় অসহায় দৃষ্টিতে, পড়ে করুণ কণ্ঠে বলে উঠে, আমি গাল ফুলায় হুমম, বউ আমার গাল ফুলিয়ে থাকলে আদর আদর লাগে বেশি। আর ডলি আপু করলে। মায়ার মুখে ডলি নাম শুনে আবারও ঝুঁকে পড়ে মায়ার দিকে, পড়ে আস্তে করে বলে উঠে, জলে বুঝি। কথাটা বলেই হৃদ মায়ার কানে শব্দ করে একটা চুমু খায়, পরে সাথে সাথে মায়ার গালেও একটা চুমু খায়। স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে পড়ে মায়ার পাশে। আর মায়া হৃদের হঠাৎ এমন কাণ্ডে ভড়কে যায় সে। সন্ধ্যা থেকেই কি হচ্ছে তার সাথে কিছু বুঝতে পারছে না সে। হৃদের এমন সব কাণ্ডে মায়া বারবার শিহরিত হচ্ছে, নিজেকে কঠিন রোগী টাইপ মনে হচ্ছে, কারণ হৃদের ছোঁয়াই বারবার কেঁপে কেঁপে ওঠা তার কাছে সহ্য হচ্ছে না। তাই এক হাতে গাল চেপে ধরে হৃদের দিকে তাকিয়ে আছে অসহায় ফেস করে। হৃদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে সামনে তাকায়।
হৃদ মায়ার গালে শব্দ করে চুমু খাওয়াতে, সেই চুমুর শব্দ হেনা খানের কানে আসতেই পাশ ফিরে তাকায় মায়ার দিকে। মায়ার সাথে হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকায় হেনা খান, পরে কৌতূহল হয়ে হৃদকে প্রশ্ন করে ওঠেন, এই তুই এখানে ওর পাশে কি করছিস? তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদ চোখ মুখ কুঁচকে ঠোঁট উল্টিয়ে বলে উঠে, কিছু না। তাহলে অন্য কোথাও গিয়ে দাঁড়া, ওর পাশে কেন দাঁড়িয়ে আছিস? ও আমার বউ হয় তাই। হৃদ হেনা খানকে হাঁপছাড়া উত্তর দিয়েই জায়গায় ছেড়ে প্রস্থান করে সাথে সাথে, আর হেনা খান হৃদের কথায় হা হয়ে থাকে। হৃদের আজকাল কথাগুলো সব কেমন যেন সবার মাথা ওপর দিয়ে যায়। মায়া গালে হাত দিয়ে হৃদের চলে যাওয়ার দিকে করুণ ভাবে তাকিয়ে থেকে নিজের দৃষ্টি পাশ ঘুরাতে চোখ যায় ছাদের দরজার দিকে। সাদা পাঞ্জাবি পরে দরজা দিয়ে সুদর্শন পুরুষ হাসি মুখে এগিয়ে আসছে স্টেজের দিকে। মায়া সেই ব্যক্তিটি দেখে হিতাহিত জ্ঞান হারায়। হেনা খানের আঁচল ছেড়ে নুপুরে ঝনঝন শব্দে তুলে ভৌ দৌড়ে ঝাঁপিয়ে পড়ে সেই সুদর্শন যুবকে বুকে ওপর। ব্যক্তিটি আবেশেও মায়াকে নিজের বুকের মধ্যে টেনে নেয় শক্তভাবে। হৃদের কানে মায়ার নুপুরের ঝনঝন শব্দ আসতেই পিছনে ফিরে তাকাতেই চোখে পড়ল মায়াকে কারো বুকে ওপর ঝাঁপিয়ে পড়তে। মায়াকে কারো বুকে মুখ লুকাতে দেখে সাথে সাথেই চেয়াল শক্ত হয়ে আসে তার। মুহূর্তেই যেন শরীরে রক্ত টগবগ করে ওঠে শিরায় শিরায়, চোখ দুটো যেন রক্তে চলচল করছে তার। নিজেকে ধরে রাখার ভাষা হারিয়ে ফেলেছে মুহূর্তেই। মাথার শুধু সবকিছু ধ্বংস করার তাণ্ডব মেতে উঠছে, আর সেই তাণ্ডবে সবার আগে পুরানো হবে মায়াকেই। আরিফের বুকে ল্যাপটে আছে মায়া। নিজের ভাইকে এতটাই দিন বাদে দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে উঠেছে সে, তাই আরিফকে জড়িয়ে ধরে আছে সেই কখন থেকে। আরিফ হেসে মায়ার মাথায় আদুরে এক হাত বলিয়ে দিচ্ছে বারবার। ভাই বোনের সখ্যতা যেন বেড়েই চলে হনে হনে। আরিফ মায়ার মনে অবস্থা তা সবটাই বুঝতে পারছে। বিগত 10 মাস ধরে মায়া আরিফকে দেখতে পায়নি, তাই হঠাৎ করে সামনে চলে আসায় অনেকটা আবেগাপ্লুত হয়ে ওঠে মায়া। মায়ার এক্সিডেন্ট সময় যদিও আরিফ মায়ার পাশে ছিল, কিন্তু মায়ার জ্ঞান ফেরা পরপরই নিজের বিজনেস সমস্যার কারণে চট্টগ্রামে ফিরতে হয়েছে আরিফকে। তাই মায়া নিজের চোখ খুলে সবাইকে পেলেও আরিফকে দেখতে পায়নি কোথাও। হৃদের অশান্ত চোখ শীত হয়ে আসে আরিফকে দেখে। নিজের হিংস্র ভাবটা মুহূর্তেই শান্ত হয়ে আসে। মায়াকে আরিফের বুকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে হৃদ। দমটা যেন আটকে ছিল মায়াকে কারো বুকে দেখে। আরিফ আর মায়াকে দেখে হাসি মুখে এগিয়ে আসে হেনা খান ও মায়ার মা। আরিফকে কিছু বলার আগেই সেখানে উপস্থিত হয় ফিহা। হেনা খান ফিহাকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করে আরিফের সাথে কথা বলে সামনে এগিয়ে যায় তিনি মায়াকে নিয়ে। আরিফও হাসি মুখে তাদের পিছন পিছন অগ্রসর হতে গেলে থামতে হয় তাকে। ফিহা পিছন থেকে আরিফ উদ্দেশ্য করে বলে উঠে, ধন্যবাদ না দিয়ে চলে যাচ্ছেন? আজব পাবলিক তো আপনি। ফিহার কথা পিছনে ফিরে তাকায় আরিফ। ফিহাকে এক পলক পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে দ্রুত চোখ সরিয়ে সামনে তাকায় সে। পড়ে চলে যেতে যেতে ফিহাকে উদ্দেশ্য করে বলে উঠে, যেটা সামলাতে পারবেন না সেটা পরেন কেন? পেট দেখানো যদি খুব জরুরি না হয়ে থাকে তো চেঞ্জ করে আসুন। আরিফের এমন কথায় হতভম্ব হয়ে যায় ফিহা। কি বলেছে বুঝার জন্য নিজের দিকে তাকাতেই বুঝতে পারে ফিহা বিদেশি কালচারের বড় হওয়ায় পেট বের হওয়া তেমন একটা ব্যাপার না। ওরা সবসময় এই ধরনের ড্রেস আপ পরে থাকে, কিন্তু আরিফের কাছে বিষয়টি মোটো পছন্দ না। বুঝতে পেরে ফিহা নিজেকে দ্রুততার সঙ্গে গছিয়ে নেয়, পরে কিছু একটা ভেবে মুচকি হেসে উল্টো পথে নিচে পা বাড়ায়। হাতে হলুদ বাটি নিয়ে দাঁড়িয়ে আছে আয়ন। নিজের মনের মানুষটাকে একান্তভাবে হলুদ ছুঁয়ে দেওয়ার জন্য তার এই প্রচেষ্টা, কিন্তু অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটি সামনে পেয়েও হলুদ ছুঁয়াতে পারছে না সে। মায়া তার মায়াবাসীকে নিয়ে মন্ত হয়ে আছে। মায়ার আশেপাশে পরিবারের সকল সদস্যই রয়েছে, তাই সে বাধ্য হয়ে মায়ার পাশেও ঘষতে পারছে না। দূর থেকে হলুদ বাটি নিয়ে দাঁড়িয়ে আছে অসহায় দৃষ্টিতে করে। আয়নের এমন দৃষ্টি অপেক্ষা করে কেউ একজন গিয়ে সবার সামনে দিয়েই মায়ার গালে গলায় নিজের দুহাতে হলুদ ল্যাপটে দেয়। আকস্মিক ঘটনায় সবাই চমকে তাকাতেই অবাক হয়ে হা করে তাকিয়ে থাকে ব্যক্তিটি দিকে, কারণ ব্যক্তিটি জীবনের কখনো কারো হলুদের ফাংশনে যাওয়া তো দূর দূরে বিষয়, আর সেই জায়গায় হলুদ নিয়ে মাখামাখি করছে, তাও আবার নিজের বউকে সবার সামনে লাগিয়ে দিচ্ছে। কথাটা ভাবতেই সবার চোখ কৌটা থেকে বেরিয়ে আসার উপক্রম।
হৃদ সবার এমন দৃষ্টি অনুসরণ করেও কিছু না বলে চুপচাপ নিজের মতো করে মায়ার গালে গলায় হলুদ ল্যাপটে দেয়। হৃদের হঠাৎ এমন কাজে মায়া প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে চুপ হয়ে যায় ভয় আর তাকিয়ে থাকে অসহায় দৃষ্টিতে। আর হৃদকে এমন ভাবে হলুদ লাগাতে দেখে হেনা খান অবাক হয়ে বলে উঠে, কি করছিস হৃদ? হেনা খানের কথায় হৃদ তার দাদির দিকে না তাকিয়ে হলুদ লাগাতে লাগাতে মায়ার চোখে নিজের দৃষ্টি স্থির রেখে স্বাভাবিকভাবেই বলে উঠে, হলুদ লাগাচ্ছি। তোর কি আমাকে কানা মনে হচ্ছে হৃদ? তুই ওকে এভাবে কেন হলুদ লাগাচ্ছিস? আমার মন চেয়েছে তাই লাগাচ্ছি। হৃদের এমন খাপছাড়া কথায় তেলেবেগুনে জ্বলে উঠে হেনা খান কপাট রাগ দেখিয়ে বলে উঠে, তোর মন চাইলে কোনো কিছু করতে পারবি না তুই, আমার সোনামার সাথে তো একদমই না। হেনা খানের এমন কথায় হৃদ মায়ার থেকে দৃষ্টি সরিয়ে দাদির দিকে তাকায় পড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রশ্ন করে বলে উঠে, কেন পারবো না? তোমার সোনামাকে আমার সাথে বিয়ে দেওয়ার সময় তুমি কি আমার সাথে চুক্তি করেছিলে যে তোমার সোনামাকে আমি কোনো কিছু লাগাতে পারবো না, কিছু করতে পারবো না? কই, আমার তো তেমন কিছু মনে পড়ছে না। কথাটা বলেই আবারও হৃদ হেনা খানের দিকে তাকায় পড়ে খানিকটা থেমে আবারও মায়ার দিকে তাকিয়ে গালে আদুরে হাত দিয়ে ভালো করে হলুদ মাখাতে মাখাতে হেনা খানকে উদ্দেশ্য করে বলে উঠে, দাদি এখন তোমার সোনামাকে মাত্র হলুদ ছুঁয়ে দিলাম, আমার তো আরও অনেক ছোঁয়াই বাকি পড়ে আছে তোমার সোনামা সাথে। হৃদের এমন কথায় কানে আসতেই হেনা খান রেগে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠে, এই তুই এতটা নির্লজ্জ কবে থেকে হলি হৃদ? যবে থেকে বউ আমার পালায় পালায় করে, সোজাসাপটা উত্তর। হৃদের এমন খাপছাড়া কথায় হেনা খান চুপ হয়ে, কারণ তিনি হৃদকে আরও কিছু বললে তার উত্তর হিসেবে হৃদের এমন লাগাম ছাড়া কথায় শুনতে হবে তাকে, তাই তিনি চুপ করে হৃদের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। উপস্থিত সবাই চুপ হয়ে আছে হৃদ কথায়, সাথে মাও। হৃদ নিজের মতো করে মায়াকে হলুদ লাগিয়ে সবার দৃষ্টি অপেক্ষা করে হনহনিয়ে চলে যায় জায়গায় ছেড়ে। অন্য কারো হৃদের এমন পরিবর্তনটা মোটেও ভালো লাগছে না, রাগে তার শরীর রি করছে, শরীরটা তার। আর সেই রাগের রেশ ধরে হাতে থাকা হলুদ বাটিটি প্রচণ্ড জোরে আছাড় মারে ফ্লোরে আয়ন। তার ইচ্ছে করছে সবকিছু ধ্বংস করে দিতে। কেন তার সাথে এমনটা হচ্ছে? সে তো এমন কিছুই আশা করেনি, তাহলে আজ কেন তাকে এত কেন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে? কে দিবে তার এত কেন প্রশ্নের উত্তর? একরাশ বিরক্তি নিয়ে ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে ধীর পায়ে ছাদ থেকে নিচে নেমে যাচ্ছে মায়া। সারা মুখে গলায় তার হলুদের মাখামাখি। সেই হলুদ পরিষ্কার করার জন্য হেনা খান মায়াকে নিচে পাঠায় গোসল করার জন্য। হলুদ অনুষ্ঠানে এখনও চলছে ছাদে, সারারাত ব্যাপী সেটা বহাল থাকবে। মায়া রাত জাগতে না পারা তাকে নিচে পাঠানো হয় গোসল ঘুমিয়ে পড়ার জন্য। মায়া ঢুলতে ঢুলতে এগিয়ে আসতেই তাকে কেউ পিছন থেকে ঝাপটে ধরে, নিজের দুহাত দিয়ে মায়াকে আঁকলিয়ে নিয়ে তাকে নিয়ে অন্ধকার একটা রুমে ঢুকে যায়। আকস্মিক ঘটনায় মায়া স্তব্ধ হয়ে যায়, কি করবে কিছু বুঝতে না পেরে নিজের দুহাত পা ছুটাতে ছুটাতে চিৎকার করাই মেতে উঠে। কিন্তু বাড়িতে মিউজিক শব্দ বিকট হওয়ায় মায়ার চিৎকার কারো কান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হচ্ছে না। আর মায়াকে ঝাপটে ধরা ব্যক্তিটি সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে এই মুহূর্তের। হৃদের সামনে দাঁড়িয়ে আছে মায়া, চোখ মুখ হালকা কুঁচকে রাগ নিয়ে দাঁড়িয়ে আছে চুপ করে। মায়া চুপচাপ দাঁড়িয়ে থাকলেও হৃদের কাছে মায়ার এমন করে দাঁড়িয়ে থাকাটা বেশ সন্দেহজনক লাগছে। তারপর আবার তার রুমে মায়া নিজ থেকে এসে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা যেন হৃদের কাছে অস্বাভাবিক চেয়েও অদ্ভুত লাগছে বেশি। তারপর আবার মায়া এমন আচরণটা করতে দেখে হৃদ একটা ভ্রু উঁচু করে মায়াকে উদ্দেশ্য করে বলে উঠে, কি? মায়া হৃদের মুখে কি শব্দটি শুনে এই মুহূর্তে চরম বিরক্তি কারণ হয়ে দাঁড়িয়েছে। হৃদকে যদিও মায়া প্রচণ্ড রকম ভাবে ভয় পাই, কিন্তু এই মুহূর্তে মায়া হৃদকে ভয় পাচ্ছে না মোটেও, উল্টো হৃদের ওপর একঝাঁক ঝুঁকিভরা রাগ কাজ করছে। তাকে এইভাবে চুরি করে এনে এই রুমে ভিতর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আবার জিজ্ঞাসা করছে, কি? আবার ফেলে দিতে দিতে দরজা দিয়ে পালিয়ে গিয়ে আবার ওয়াশরুম ভেতর থেকে বেরিয়ে এসে তাকে নিচে পড়া থেকে উঠাল। আজব প্রাণী, ফেলে যদি দিবে তাহলে উঠাবার কি দরকার? হুহোহো। তাই সে হৃদের সাথে কোনো কথা বলবে না, একদমই না। এবার যা কিছুই হয়ে যাক না কেন, তাই সে ঘাপটি মেরে নিজের মুখে তালা এঁটেছে শক্তভাবে।
হৃদ মায়াকে চুপচাপ থাকতে দেখে আর মায়াকে কোনো রকম কথা বলতে না দেখে কপাল কুঁচকে এলো হৃদের। হঠাৎ করে মায়া অদ্ভুত আচরণে হৃদ সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে থেকে আবারও প্রশ্ন করে উঠে, কি সমস্যা বলবে তো? হৃদ কথায় মায়া হৃদের দিকে এক পলক তাকিয়ে আবারও নিজের মতো করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এতে করে হৃদ খানিকটা বিরক্তি নিয়ে শক্ত গলায় বলে উঠে, কি হয়েছে বলবে তো রেরোর বাবা, আর এখানে কি করছো তুমি? তোমার না ছাদের থাকার কথা ছিল সবার সাথে? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হৃদের এমন ঝাঁঝালো কণ্ঠ কথা শুনে খানিকটা ভরকে যায় মায়া। অসহায় দৃষ্টিতে হৃদের দিকে তাকিয়ে থেকে আস্তে করে বলে উঠে, আপনি তো আমাকে এই রুমে চুরি করে এনেছেন, তারপর আবার আমাকে নিচের ধাক্কা দিয়ে পেলেও দিয়েছেন। আমি হাতে ব্যথা পেয়েছি তো আবার আপনি আমাকে বকা দিচ্ছেন? আমি তো আমার রুমে যাচ্ছিলাম গোসল করতে, কিন্তু তার আগেই আপনি আমাকে চুরি করে নিয়ে এলেন। মায়ার কথা শুনে হৃদ মুহূর্তেই চমকে উঠে। সে তো মায়াকে এখানে নিয়ে আসেনি, তাহলে কে এনেছে? হৃদ কিছু একটা ভেবে দ্রুত গতিতে দৌড়ে দরজার দিকে ছুটে যায়। আশেপাশে চঞ্চল দৃষ্টিতে তাকিয়ে কাউকে খুঁজে চলছে। কে মায়ার ক্ষতি চাই, কে মায়াকে তার রুমে ধরে এনেছে। কেউ তো চাই মায়াকে হৃদ থেকে দূরে রাখতে, কিন্তু ওকে সে কার এত সাহস যে তার বউকে ছুঁয়ে দেখার চেষ্টা করতে চাই? তার কলিজাটা তো মেপে দেখবেই হৃদ। আশেপাশে কাউকে খুঁজে না পেয়ে হৃদ নিজের ফোন বের করে আসিফকে কল দিয়ে কিছু একটা বলে একঝাঁক রাগ নিয়ে আবারও রুমে দিকে পা বাড়ায়। নিজেকে শান্ত করে মায়ার দিকে এগিয়ে আসে হৃদ। খানিকটা থেমে মায়াকে ভালো করে পর্যবেক্ষণ করে নেই। পরে মায়ার হাতে কাটা দাগটা দেখে চেয়াল শক্ত হয়ে ওঠে হৃদের। সাথে সাথে দ্রুততা সঙ্গে মায়ার হাত নিজের কাছে টেনে নেয় শক্তভাবে। মায়াকে রেগে কিছু বলবে ভেবেও থেমে যায় হৃদ, কারণ মায়াকে কিছু বলা বেকার। সে তো নিজেই জানে না তার সাথে আসলে কি হয়েছিল। হৃদ সবটা বুঝতে পেরে কিছু একটা ভেবে মায়ার দিকে কিছুক্ষণ শান্তভাবে তাকিয়ে থেকে মায়াকে উদ্দেশ্য করে বলে উঠে, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও তুমি। আজকে তুমি আমার সাথে আমার রুমে থাকবে, তাই কোনো বাহানা না করেই গোসল করে এসো। আমি তোমার জন্য খাবার আনছি, আর এই রুম থেকে যেন তোমাকে বের হতে না দেখি ঋতো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে বলে আমার মনে হচ্ছে না। কথাগুলো বলেই মায়াকে কোনো কিছু বলতে না দিয়ে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দরজার দিকে পা বাড়ায় হৃদ। মায়াকে শাওয়ার নিচে দাঁড় করিয়ে বাম হাতে পানির টেপ ছেড়ে দিয়ে বাহিরের চলে আসে হৃদ। শরীরটা তার রাগে রি করছে। তার কলিজায় হাত দেয়ার মানুষটাকে এমনি এমনি ছেড়ে তো দিবে না সে, কিন্তু তার আগে তার হৃদকে সেইভ করতে হবে যে কোনো মূল্যে। তাই আজকে রাতটা হৃদকে তার সাথে রাখবে যাতে আর কোনো ক্ষতি করতে না পারে। যদি হৃদ তখন নিজের রুমে না থাকতো তাহলে কি হতো তা বাচ্চা বউয়ের। মায়াকে হলুদ ছুঁয়ে নিজের রুমে এসেছিল গোসল করতে, পরে গোসল করা শেষ করে বাহিরে বের হওয়ার জন্য তখনই দরজা খুলতেই কিছু পড়ার শব্দ কানে আসতেই চমকে উঠে দ্রুত এগিয়ে আসতেই চোখ পড়ে মায়াকে ফ্লোরে উপুর হয়ে পড়ে থাকতে দেখে সাথে সাথে মায়াকে টেনে নিজের সামনে দাঁড় করাই এবং সবটা জানতে চাই। মায়ার বেখেয়ালি আচরণ আর কথায় হৃদ সবটা বুঝতে পারে নিজের মতো করে, তাই সে মুহূর্তেই চুপ হয়ে যায়। হৃদ মায়ার জন্য সার্ভেন্ট দিয়ে খাবার এনে রুমে বসে আছে সেই কখন থেকে, কিন্তু মায়ার ওয়াশরুম ভেতর থেকে বের হওয়ার নামই নিচ্ছে না। হৃদ বেশ কিছুক্ষণ সময় নিয়ে বসে থেকে কপাল কুঁচকে তাকায় ওয়াশরুমের দরজা দিকে। ব্যাপারটা তার মোটেও ভালো ঠিকছে না। সেই কখন থেকে মেয়েটা ওয়াশরুমের ভেতর, অথচ ভেতর থেকে পানি পড়া বা কোনো রকম নড়াচড়া শব্দ কানে আসছে না তার। ব্যাপারটা তার কাছে বেশ অদ্ভুত লাগছে, আর তার সেই অদ্ভুত হওয়া ধাপটা এড়াতে ধীর পায়ে উঠে এগিয়ে যায় ওয়াশরুমের দরজা দিকে। পরে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে আস্তে করে টোকা দিয়ে চিন্তা বলে উঠে, বউ, ওহ বউ, বউ কি আমার ঘুমিয়ে পড়েছে ওয়াশরুমে? হৃদের কথায় মায়া কোনো নড়াচড়া না দেখে বেশ চিন্তায় পড়ে গেল হৃদ। মেয়েটা যেখানে সেখানে এমন উদ্ভট কাজ করে বেড়ায় কিভাবে আল্লাহ জানে। এতটা পাগলামো না করলে কি হয় না মেয়েটা এমন অদ্ভুত আচরণে মরেছে সে বারবার। শেষে তার মতো মানুষকে বাধ্য করছে এই মেয়েটা সামনে ঝুঁকতে। আর কি চাই মেয়েটা? এখন কি তার কলিজা ছিঁড়ে খাবে মেয়েটা? এতটা ঝালায় কেন মেয়েটা তাকে? সেও আর ছাড় দিবে না এই মেয়েকে, তাকে পুরাবে সেও, তার বউকে পিষে ফেলবে নিজের সাথে, তারপর ছাড় দিব না, একদমই না। বউ তার একদম আদুরে আদুরে ভরিয়ে দিবে সে। কথাগুলো একমনে ভেবেই হৃদ আবারও দরজা আস্তে করে টোকা দিতে লাগে বারবার, আর আদুরে সুরের বলে উঠে,
বউ, স্বামী তোমার বড্ড টেনশন করছে তোমাকে নিয়ে, তাই ওয়াশরুম থেকে বের হয়ে আসো সোনা। এবার মায়ার কোনো হেলদোল না দেখে হৃদ খানিকটা বিরক্তি নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠে, কিরে বাবা, কি হয়েছে বলবে তো আমায়, নাকি এইভাবে ওয়াশরুমের ঘাপটি মেরে বসে থাকার কোনো মানে তো দেখছি না আমি। হৃদ এমন ঝাঁঝালো কণ্ঠে কথা শুনে মায়া ওয়াশরুমের ভেতর থেকে ভয় ভয় আস্তে করে বলে উঠে, কি পরব আমি, কাপড় নেই তো আমার এখানে, এজন্য তো আমি এখানে বসে আছি, আপনি বুঝতে পারছেন না কেন? মায়ার কথায় হৃদ সহস্থির নিঃশ্বাস ফেলে, যাক বউ তার ঘুমায়নি তাহলে, কিন্তু কাপড় বিষয়টি কিছু না ভেবেই হৃদ নিজের করবাট থেকে একটা টি শার্ট আর একটা ট্রাউজার এনে আবারও ওয়াশরুমের দরজা নক করে আদুরে সুরের বলে উঠে, বউ তোমার কাপড় এনেছি, ধরো দরজা খুলো সোনা। হৃদের এমন আদুরি মাখা টাইপ কথা শুনে মায়া মুহূর্তেই বোকা বনে যায়, কারণ মায়া কখনোই হৃদের এমন আচরণের সাথে পর্ব পরিচয় নয়, তাই বোকার মতো দাঁড়িয়ে থাকে। পরে আবারও হৃদের আওয়াজ কানে আসতেই মায়া ধীর পায়ে দরজা খুলে হাত বাড়িয়ে হৃদ থেকে কাপড়গুলো নিয়ে উল্টে পাল্টে দেখে কনফিউজড হয়ে হৃদকে উদ্দেশ্য করে বলে উঠে, আপনি আমাকে ভুলভাল কাপড় দিয়েছেন তো, এইগুলা আমার কাপড় না তো। জানি আমি, বাট আজকে রাতটা এটা পরে নাও বউ, তোমাকে একা ছাড়তে পারবো না, তাই আজ এটা পরে থাকো তুমি। এত বড় বড় কাপড় গুলা পরবো আমি? হুমম, কোনো কথা নয়, ঝটপট পরে বাহিরে আসো। বলেই হৃদ চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আবারও মায়া ভিতর থেকে বলে উঠে, কিন্তু আমার তো 4 কাপড় লাগে, আর দুটো কাপড় কই? মায়ার কথায় হৃদ ভ্যাবাচাকে হয়ে যায় মুহূর্তেই, নিজের 2 কাপড় পর্যন্ত ঠিক আছে, বাট বাকি 2 কাপড় এই মেয়ের জন্য কোথায় থেকে আনবে সে, আর এই মেয়ে কবে বুঝবে এইসব বিষয়গুলো? হৃদ খানিকটা ইতস্তত বোধ করে বলে উঠে, 2 কাপড়ই পরে নাও না সোনা, তোমার বাকি 2 কাপড় আমার কাছে নাই তো। আমি 2 কাপড় পরব না, আমার 4 কাপড় চাই, একটা ছোট কাপড় সাথে একটা বড় ওড়না লাগবে আমার, জেদ সুরে। মায়ার ছোট কাপড় মানে বুঝতে পেরে হৃদ খানিকটা ইতস্তত বোধ আমতা আমতা করে বলে উঠে, জান, আমার কাছে তোমার ছোট কাপড় নেই তো, তাই তোমার পরা ছোট কাপড়টাই পরে থাকো আজকের রাতের জন্য, আমি তোমাকে পরে অনেকগুলা ছোট কাপড় এনে দিব কেমন? কিন্তু আমার বউ ভালো। আচ্ছা। মায়া হৃদের কথা মতো বিনা বাক্যয়ে সুন্দর করে হৃদের দেওয়া কাপড় পরে বাহিরে এসে দাঁড়ায়, নিজ থেকে একগুণ বড় কাপড় পরে মায়া কোনো রকম ট্রাউজার পা দুটো 2 হাতে আঁকড়ে ধরে রেখেছে, আর গায়ে দুগুণ ডিলার টি শার্টটি হাঁটু নিচ পর্যন্ত ঠেকেছে। হৃদ মায়াকে এক পলক ওপর থেকে নিচ পর্যন্ত দেখে ঠোঁটে কামড়িয়ে হেসে বলে উঠে, সেই বউ তো আমার আমিতে হাবুডুবু খাচ্ছে, এবার তুমিতে আমি আমি লাগছি গো বউ। মায়া হৃদের কথা শুনে কিছু না বলে একবার নিজেকে দেখে নিয়ে গাল ফুলিয়ে ঠোঁট উল্টিয়ে অসহায় ফেস করে তাকিয়ে থাকে হৃদের দিকে। হৃদ মায়াকে গাল ফুলাতে দেখে ঝটপট করে কোলে তুলে দেয় নেয়। আকস্মিক ঘটনায় মায়া ভয় পেয়ে হৃদের গলা জড়িয়ে ধরে, পরে নিজের হাত পা ছুটাতে ছুটাতে থাকে হৃদ থেকে নিজেকে বাঁচানো জন্য, কিন্তু নিজের কাজে সফলতা অর্জনে করতে না পেরে হৃদের কোলে চুপ করে বসে থাকে। হৃদ মায়াকে কোলে করে নিয়ে সোফা ওপর বসে পড়ে মায়াকে কোলে ওপর বসিয়ে এক হাতে আঁকড়ে ধরে, অন্য হাতে মায়াকে নিজের হাতে মুখে খাবার তুলে দেয়, যত্ন করে। আজ হৃদ তার হৃদকে এতটা কাছ থেকে আজ প্রথম পেয়েছে, আর সেটা সে কখনোই বিফলে যেতে দিবে না। তার সবটাই চাই তার হৃদ থেকে, তাই আজ সে সেটাই করবে যেটা সে করতে চাই। আজ হৃদ তার হৃদকে এতটা কাছ থেকে আজ প্রথম পেয়েছে, আর সেটা সে কখনোই বিফলে যেতে দিবে না। তার সবটাই চাই তার হৃদ থেকে, তাই আজ সে সেটাই করবে যেটা সে করতে চাই। গভীর নিদ্রায় শুয়ে আছে হৃদ, ঘুমের মধ্যে বারবার হালকা নড়েচড়ে উঠে আবারও ঘুমিয়ে পড়ছে সে। ঘুমটা যেন কিছুতেই সম্পূর্ণ করতে পারছে না সে, অজানা এক কারণ বারবার কেঁপে কেঁপে উঠছে হৃদের শরীর। নিজেকে প্রচণ্ড ভারী অনুভব করলেও ঘুমের রেশটা কাটাতে পারছে না সে, বারবার কেউ তার ঘুমটা হালকা করে দিচ্ছে নিজের সব অদ্ভুত নড়াচড়ায় মাধ্যমে।
আবারও এমন সব নড়াচড়া মধ্যে দিয়ে হৃদের মুখে ওপর একটা হাত গিয়ে পড়ে, ঘুমের মধ্যে হঠাৎ করে মুখে ওপর কিছু পোড়ায়, চোখ মুখ কুঁচকে পিটপিট করে তাকায় হৃদ, চোখে সামনে কিছু দেখতে না পেয়ে আবারও চোখ বন্ধ করতে যাবে তখন নিজের মুখে ওপর হাতটার চুড়িগুলো হালকা নড়েচড়ে ঝনঝন শব্দ করে উঠে, চুড়ি শব্দ কানে আসতেই হৃদ নিজের মাথা তুলে দেখতে গিয়ে ব্যর্থ হয়ে আবারও ধপাস করে বালিশের ওপর নিজের মাথাটা রাখতে হয় তাকে। হৃদ নিজের মুখে ওপর থেকে হাতটা আস্তে করে সরিয়ে রাখে, পরে চারপাশে চোখ বুলিয়ে নিজের বউকে খুঁজার চেষ্টা করে, মায়াকে কোথাও দেখতে না পেয়ে কপাল কুঁচকে এলো হৃদের, প্রথমে কিছু মনে করতে না পারলেও পরে মুখে ওপর থাকা হাতটা উৎস ধরে মায়াকে খুঁজতে গিয়ে চমকে উঠে হৃদ। মায়া হৃদের ওপর দুই হাত পা মেলে বুকের মধ্যে শুয়ে আছে, হৃদের শরীরে ওপর উঠে এক হাত গালায়, অন্য হাত হৃদের মুখে ওপর দিয়ে নাক মুখ শক্ত করে হৃদের বুকে চেপে ধরে ঘুমিয়ে আছে মায়া, হৃদের দুপা ওপর নিজের দুপা রেখে দিব্যি আরাম করে ঘাপটি মেরে ঘুমিয়ে আছে সে, গায়ে চাদরটা হৃদের নাক পর্যন্ত টানা আর চাদরে ভিতরে মায়া থাকায় হৃদ প্রথমে মায়াকে দেখতে পায়নি। কিন্তু পরে যখন হৃদ মায়াকে এমন অবস্থা নিজের ওপর শুয়ে থাকতে দেখে তখন খানিকটা চমকে উঠলেও পরে হাসি মুখে প্রচণ্ড ভালো লাগার সাথে মেনে নেয় মায়াকে। হৃদ মায়াকে কাল রাতে অনেক কষ্ট করে নিজের সাথে ঘুম পাড়িয়েছে, কিছুতেই তার সাথে ঘুমাবে না সে, পরে ভয় দেখিয়ে বাধ্য করে নিজের সাথে এক বিছানায় শুয়েছে, ঘুমানোর সময় বিছানার একপাশে কোনো রকম ঘাপটি মেরে শুয়েছিল যাতে হৃদ তার পাশে আসতে না পারে, আর এখন সে নিজেই হৃদের ওপর চড়ে বসে ঘুমোচ্ছে। কথাগুলো ভেবেই আলতো হাসল হৃদ, পরে সেই হাসি বজায় রেখে দুহাতে চাদরে ভিতর থেকে মায়াকে জড়িয়ে ধরে, মায়াকে জড়িয়ে ধরার সাথে সাথে হৃদের সারা শরীর কেঁপে ওঠে, মুহূর্তেই শোক খেয়ে চোখ বড় বড় হয়ে ওঠে হৃদের, কিছু বলার ভাষা এই মুহূর্তে হারিয়ে ফেলেছে হৃদ, কি বলবে বা কি করা উচিত কিছু ভেবে পাচ্ছে না সে, মায়াকে জড়িয়ে ধরে থাকা হাত দুটো কেঁপে কেঁপে উঠছে বারবার। হৃদ এক হাতে মায়াকে জড়িয়ে রেখে অন্য হাতটা দিয়ে গায়ে জড়ানো চাদরটা আস্তে করে ওপরে তুলে চাদরের ভিতর তাকানোর সাথে সাথে অবাকের চরম শীর্ষে পৌঁছে যায় সে, একটা মানুষ কতটা বেখেয়ালি হলে এইভাবে ঘুমাতে পারে হৃদের জানা নেই, মায়া অবস্থা দেখে বিড়বিড় করে বলে উঠে, বউ আমার সেই, আমাকে জলে ভাসিয়েই ছাড়বে। কথাটা নিজের মতো করে বিড়বিড় করে আবারও মায়ার দিকে তাকায়, পরে তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশে চোখ বুলিয়ে কিছু একটা খুঁজে চলছে, কিন্তু কোথাও কিছু দেখতে না পেয়ে হতাশ হয় হৃদ, কিন্তু নিজের হতাশ ভাবটা চেয়েও উত্তেজনা ভাবটা কাজ করছে বেশি। অদ্ভুত সব ফিলিংস কাজ করছে হৃদের মনে এই মুহূর্তে, তাই সে দ্রুততার সঙ্গে মায়াকে ঢাকতে চায়, কারণ মায়া ভিতরের ছোট এক কাপড়টি পরে ঘুমিয়ে আছে তার বুকের মধ্যে, এতে করে হৃদের মনে সাথে সাথে শরীরের উত্তেজনা কাজ করছে তীব্রভাবে। নিজেকে ধরে রাখা অসাধ্য কিছু মনে হচ্ছে তার, তাই আবারও চারপাশে চঞ্চল দৃষ্টিতে তাকিয়ে থেকে মায়ার গায়ে পড়ে থাকা তার টি শার্টটি খুঁজে চলছে, রাতে এত বড় টি শার্টটি পরল আর সেটা সকাল হতে হতে হাওয়া হয়ে গেল, অবশেষে কোথাও টি শার্ট খুঁজে না পেয়ে মায়াকে আস্তে নাড়িয়ে মিষ্টি সুরে বলে উঠে, বউ, ওহ বউ, উঠো সোনা। হৃদের এমন মিষ্টি ঢাকে নড়েচড়ে ওঠে মায়া, নিজের ঘুমটা হালকা হয়ে আসতেই পিটপিট করে চোখ তুলতে তাকায় সামনে হৃদের দিকে, প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে কোথায় আছে বুঝতে পেরে আতঙ্ক উঠে মায়া, পরে ভয় কাচুমাচু করতে করতে দ্রুততার সঙ্গে হৃদের পেটে ওপর বসে পড়ে, নিজেকে না দেখে হৃদকে বুঝাতে ব্যস্ত হয়ে ওঠে যে সে ইচ্ছা করে তার ওপর চড়ে বসেনি। হৃদ মায়ার এমন কাণ্ড দম বন্ধ হয়ে যাওয়া অবস্থা, এতক্ষণ যাও গায়ে চাদরে ভিতর সব ডাকা ছিল সে অনুভব করতে পেরেছিল না দেখে, কিন্তু এখন মায়া তার পেটের ওপর এক কাপড় পরে বসে থাকায় দমটা যেন আটকে আছে তার, মায়ার হৃদকে হা হয়ে চোখ বড় বড় করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আস্তে করে নিজের দিকে তাকায়, নিজের গায়ে কোনো কাপড় না দেখে আবারও হৃদের দিকে তাকিয়ে কিছুক্ষণ দাম ধরে বসে থেকে ভ্যা ভ্যা করে কান্না করে বসে, সাথে বলতে থাকে, আপনি চোর, আপনি আমার কাপড় চুরি করেছেন, আমি দাদিকে সব বলে দিব। মায়ার এমন কাণ্ডে ভ্যাবাচ্যাকা খেলে যায় হৃদ, সে কবে কাপড় চুরি করল, সে তো কাপড় বাঁচাতে চেষ্টা করছিল তার, উল্টো তাকে চোর বানিয়ে দিল তার বউ, চুরি না করেই চোর হতে হলো তাকে। হৃদকে কিছু বলতে না দিয়ে মায়া আবারও কান্না করতে করতে বলে উঠে, আপনি ভালো না, আপনি খারাপ চোর, আপনি আমার বড় কাপড় চুরি করেছেন, আমি সবাইকে বলে দিব আপনি আমার কাপড় চোর।
মায়ার এমন কথায় হৃদ নিজেকে আর ধরে রাখতে না পেরে সাথে সাথে মায়াকে উল্টো শুইয়ে মায়ার ওপর উঠে বিছানার সাথে চেপে ধরে গলায় মুখ গজায়। হৃদের এমন কাজে মায়ার মুহূর্তেই ভরকে যায় আর হৃদ থেকে ছাড়া পাওয়ার জন্য চটপট করতেই হৃদ শক্ত করে চেপে ধরেই বলে উঠে, শীষ। মায়ার এমন কথায় হৃদ নিজেকে আর ধরে রাখতে না পেরে সাথে সাথে মায়াকে উল্টো শুইয়ে মায়ার ওপর উঠে বিছানার সাথে চেপে ধরে গলায় মুখ গজায়। হৃদের এমন কাজে মায়ার মুহূর্তেই ভরকে যায় আর হৃদ থেকে ছাড়া পাওয়ার জন্য চটপট করতেই হৃদ শক্ত করে চেপে ধরেই বলে উঠে, শীষ। হৃদ মায়াকে বিছানার সাথে চেপে ধরে নিজের মতো করে মায়ার গলায় ছোট ছোট চুমু খেতে থাকে। এতে করে মায়া সারা শরীর কেঁপে কেঁপে মুহূর্তেই নিজের দুই হাত হৃদের হাতে বন্দী থাকায় নড়াচড়া করতে পারছে না। তাই হৃদ নামক ভয়ানক রোগের আক্রান্ত হচ্ছে ক্রমাগতই। হৃদ মায়াতে মন্ত হয়ে ধীরে ধীরে গলা ছেড়ে নিচের দিকে যেতেই মায়া আবারও ভ্যা ভ্যা করে কান্না জোরে বসে। হৃদ মায়ার কান্না অপেক্ষা করে মায়ার বুকে মুখ গজায়। হৃদের এমন কাজে মায়া কান্না করতে করতে কাঁপা কাঁপা গলায় বলে উঠে, আপনি খারাপ লোক, আমাকে ছেড়ে দিন, আমি আর সহ্য করতে পারছি না। মায়ার এমন কথায় মুখ তুলে তাকায় হৃদ। খানিকটা এগিয়ে এসে মায়ার মুখ বরাবর হয় পরে মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে সোজাসাপটা ভাবেই বলে উঠে, খারাপ হলে হলাম, বউ আদর করছি আমি, ডিস্টার্ব করবা না তো এখন। হৃদের এমন কথায় মায়া কান্না অফ করে গোল গোল চোখে তাকিয়ে থেকে বলে উঠে, আপনি মিথ্যা বলছেন কেন? আপনি আমাকে আদর না করে চেপে ধরে কষ্ট দিচ্ছেন। আপনি জানেন আপনি যখন আমার সাথে এমন করেন আমি সেটা সহ্য করতে পারি না, কিন্তু অন্য কেউ আমাকে ছুঁয়ে দিলেও আমার আপনার মতো ফিল হয় না কেন? আমার কেমন জানি লাগে, নিজেকে ঠিক রাখতে পারি না আপনার ছোঁয়ায় আমি। হৃদ মায়ার কথাগুলো শুনে মায়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে মায়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠে, এটাকে প্রেম আসক্তি বলে বউ, আমার ছোঁয়ায় তুমি স্পেশাল ফিল করো কারণ তুমি আমিতে আসক্ত তাই। কথাগুলো বলেই হৃদ মুখ তুলে তাকায় মায়া দিকে পড়ে নিজের এক হাত মায়ার গালে রেখে গালের স্লাইড করতে করতে আবারও বলে উঠে, ঋতো তোমার চারপাশে পরিবেশটা তোমাকে বড় হতে দিচ্ছে না, বরং তারা তোমাকে আরও দিন বা দিন ছোট করেন তুলছে। তোমার আমার ফ্যামিলি মিলে তোমাকে এতটা আঁকলে রেখেছে যে তোমাকে বড় হওয়ার সুযোগটাই দেয়নি কখনো, তোমাকে বাহিরের জগতের সাথে পরিচয় হতে দেয়নি। এতদিন তোমার ছোট হওয়াতে আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু এবার আমার ঘুরো সমস্যা, কারণ তুমি বড় না হলে আমাকে একা থাকতে হবে সারা জীবন। বউ থাকতে একা থাকবো আমি, জাস্ট ইম্পসিবল। তাই তোমাকে বড় করব আমি, তোমাকে সেই সব শেখাবো যা তুমি বুঝে উঠতে পারছো না, আর এর জন্য আমি তোমার চারপাশে পরিবেশটা পরিবর্তন করে দিব। আমার বউ চাই, তার ভালোবাসা চাই, সব চাই আমার। কথাগুলো বলেই খানিকটা থেমে হৃদ মায়ার কপালে কপাল ঠেকিয়ে আবারও বলে উঠে, আমাকে এতটা না পুরাইলে পারতে ঋতো, তোমার দহনের আগুনে পুড়ে পুড়ে মরছি ঋতো, আমাকে বাঁচাও ঋতো, তুমি হিনাকেও এই জ্বালা মিটাতে পারবে না। তোমাকে আমার বড্ড প্রয়োজন ঋতো, আমি কাতর হয়ে বসে আছি কবে ধরা দিবে আমার কাছে তুমি। মায়া হৃদের কাতর কণ্ঠে কথা শুনে নিজের দুহাত দিয়ে হৃদের দু গাল আঁকড়ে ধরে নিজের মুখোমুখি করে আস্তে করে বলে উঠে, আপনি এমন সব কথা বলছেন কেন? কি হয়েছে আপনার? আমি আছি তো আপনার পাশে। হৃদ মায়ার আদুরি মাখা কথা শুনে মায়ার কপালে আলতো করে একটা চুমু দিয়ে মায়ার ওপর থেকে সরে মায়াকে নিজের ওপর শুইয়ে দিয়ে পাশ থেকে চাদরে এনে দুজনের গায়ে জোড়ায় পরে চাদরে ভিতর দিয়ে এক হাত মায়া উম্মত কোমরে রেখে অন্য হাত মায়ার মাথায় বলিয়ে দিতে লাগে। মায়া ছোট বাচ্চাদের মতো উপুর হয়ে হৃদের গায়ের ওপর উঠে শুয়ে আছে। হৃদ মায়ার মাথায় আদুরে এক হাত বলিয়ে দিতে দিতে কাতর কণ্ঠে বলে উঠে, আমার যে কি হয়েছে তোমাকে বললেও এই মুহূর্তে বুঝতে পারবে না তুমি, তবে তোমাকে ছাড় ও দিব না আমি, আমার ফিলিংস গুলো তোমার ওপরই ডালবো। বউ তুমি আমার ছাড় পাবা না কখনোই, বরং গভীরভাবে আরও জড়িয়ে নিব তোমায়। গত 15 ঘন্টায় যদি তোমাকে নিঃশ্বাস নিতে সময়টা পর্যন্ত না দেয় আমি আমার রোমান্টিক অত্যাচার কারণে, যদি 15 ঘন্টায় তোমাকে এতটা ঝালাতে পারি তো বাকি দিনগুলো তোমার কেমন যাবে ভাবতে পারো তুমি? আমি তো ঠিক করে বসে আছি, বউয়ের আদর এবার চাই, আমার কোনো ছাড় নেই, দরকার হলে বউ নিয়ে দেশান্ত হয়ে যাব তবুও বউয়ের আদর খাবো, কি বলো ঋতো?
হৃদের এমন লাগামহীন কথায় মায়া হৃদের বুকে মধ্যে নিজের মুখ চেপে ধরে মুহূর্তে। হৃদের কথায় মায়া ভিতর অস্থিরতাটা যেন কয়েক গুণ বেড়ে যায়। কি করবে কিছু ভেবে না পেরে নিজের দুহাত দিয়ে শোয়া অবস্থায় হৃদের শার্টটের কলার চেপে ধরে হৃদের বুকে নিজের নাক ঠোঁট চেপে ধরে রাখে শক্ত করে। হৃদ মায়ার এমন ভাবে লজ্জা পেতে দেখে ঠোঁট কামড়িয়ে হেসে মায়াকে আরও গভীর ভাবে জড়িয়ে ধরে বলে উঠে, বউ কি আজ আমার মধ্যে ঢুকে যাওয়ার প্লেন চলছে নাকি হুমমম? বিষয়টা কিন্তু খারাপ না, আমার ভালোই লাগছে। হৃদের এমন লাগামহীন কথা মায়ার লজ্জা পাওয়া ধাপটা যেন আরও এক ধাপ বেড়ে যায়, আর সেই লজ্জা রেশ ধরে মায়া হৃদের বুক থেকে মুখ তুলে সাথে সাথে হৃদের গলায় মুখ গজিয়ে কামড়িয়ে ধরে। মায়ার এমন হঠাৎ আক্রমণে হৃদ চমকে উঠে পড়ে মায়াকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে সাথে সাথে উল্টো ঘুরিয়ে বিছানা সাথে আবারও চেপে ধরে। হৃদও মায়ার গলায় মুখ গজিয়ে কামড় বসায়। হৃদের এমন কাজে মুহূর্তেই মায়া ভরকে যায়, গোল গোল চোখে হৃদের দিকে তাকিয়ে থেকে ঠোঁট উল্টিয়ে কাদু কাদু স্বরে বলে উঠে, আপনি আমায় কামড় খেলেন কেন? তুমি খেলে তাই, আর আমি একা কেন কামড়ে চিহ্ন সাথে নিয়ে ঘুরব? তোমাকেও সাথে সামিল থাকতে হবে, সবাইকে বুঝতে হবে তোমার স্বামী কতটা রোমান্টিক। হৃদের এমন কথায় মায়া তেজ দেখিয়ে বলে উঠে, আপনি সবসময় আমার সাথে এমন করেন, শুধু কামড় খান আমায়। মায়ার এমন কথায় হৃদ ভ্রু কুঁচকে মায়ার দিকে তাকিয়ে থেকে বলে উঠে, তুমি এটা সত্যিবাদী কিভাবে সেটাই আমি বুঝতে পারি না মাঝে মাঝে। সবসময় কি কামড়টা আমি খেতাম নাকি তুমি আমাকে খেতে? তোমার এই কামড় খাওয়ার রেশ ধরেই আজ আমি এটা পাগল হয়ে আছি তোমার জন্য। তোমার দেওয়া প্রথম কামড়টা আমাকে ভিতর থেকে নাড়িয়েছিল অনেকটাই। হৃদের কথায় মায়া খানিকটা উচ্চ স্বরে বলে উঠে, বেশ করেছি, কামড় খেয়েছি, আরও খাবো ইচ্ছে করলে আমার। কথাগুলো বলেই মায়া নিজের ঠোঁটে ঠোঁট চেপে ধরে নিজের মুখ পাশ ফিরিয়ে নেয় হৃদ থেকে। হৃদ মায়ার এমন জেদি টাইপের কথা শুনে মায়াকে নিজের দিক থেকে মুখ ঘুরিয়ে নিতে দেখে হৃদ সাথে সাথে নিজের হাত দিয়ে মায়ার মুখ নিজের দিকে ফিরিয়ে মায়ার গাল এক হাতে শক্ত করে চেপে ধরে। হৃদ মায়া গাল দুপাশ থেকে চেপে ধরে মায়া ঠোঁট দুটো উঁচু করে সাথে সাথে নিজের ঠোঁট দিয়ে চেপে ধরে গভীরভাবে। হৃদের এমন কাজে মায়া নিজের দুহাত দিয়ে হৃদকে বাধা দেয়ার আগেই হৃদ মায়া দুহাত নিজের এক হাত নিয়ে বিছানার সাথে চেপে ধরে, আর অন্য হাতে মায়ার মাথা। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, আমার বেলায়ও ঠিক তাই হচ্ছে। উনার থেকে যতই পালিয়ে বাঁচার চেষ্টা করছি ঘুরে ফিরে উনার সামনে পড়তে হচ্ছে আমাকে। তারপরও লুকোচুরি পর্বটা জারি রয়েছে আমাদের মধ্যে, কারণ যতবারই উনার সামনে পড়েছি আমি ততবারই আমি উনার থেকে লুকানোর জন্য কিছু না কিছু করে পালিয়ে বেরিয়েছি আমি। আজ সকালে অনেক কষ্ট উনার থেকে পালিয়ে বাঁচলাম। উনার যে কি হয়েছে সেটাই বুঝে উঠতে পারছি না আমি। উনি আমার সাথে কি অদ্ভুত সব আচরণ করছে যেটা আগে কখনোই করেনি আমার সাথে। উনি এমন কেন করছেন? কি হয়েছে উনার? কিছুই বলছেন না আমাকে। আর উনার আমার সাথে করা অদ্ভুত সব কাজগুলোর থেকে বাঁচার জন্য সকাল থেকে দাদি পিছন পিছন ঘুরে বেড়াচ্ছি আমি। দাদি কাজে ব্যস্ত হয়ে পড়লে আম্মু পিছন ঘুরে বেড়াচ্ছি, দুজনের পিছনে ঘোরাঘুরি পর্বটা জারি রেখেছি আজ উনার থেকে বাঁচতে। কিন্তু তারপরও বেশ কয়েকবার উনার সামনে পড়তে হয়েছে আমাকে। উনি হৃদ দেখার আগেই আমি লুকিয়ে পড়েছে। উনি কতক্ষণ অস্থির দৃষ্টিতে চারপাশে তাকিয়ে চলে যেতেন। আমি জানি উনি এতটা অস্থির হয়ে আমাকে খুঁজতেন, কিন্তু আমি উনার সামনে পড়তে চাই না। কাল রাত থেকে উনার কি হয়েছে কি জানি, যতবার সামনে পড়েছি ততবারই উনি আমাকে নিজের সাথে অদ্ভুতভাবে চেপে ধরেছেন। তাই উনার থেকে বাঁচতে এই পথে অবলম্বন করা আর কি। নিহা আপুর কাল হলুদ সন্ধ্যা পর্বটা গেলেও আজ মেহেদি ছোঁয়া, তাই খান বাড়ির মধ্যে মেহমান আমেজে পাল্লাটা ভরপুর। সবাই সবার মতো করে গল্পের কাজে আড্ডা মেতে উঠছে। সবার সাথে আমার সখ্যতা থাকলেও অজানা এক কারণে ডলি আপুর পরিবার সাথে সেই সখ্যতা হয়ে ওঠেনি আমার। ডলি আপুর মা বাবা অকারণেই আমার সাথে এক রকম বাজে ব্যবহার করে থাকে। কী কারণে এমনটি করে থাকে তা বুঝে উঠে পারেনি আমি, তাই ওনাদের থেকে দূরত্ব বজায় রাখি, চলছি বরাবরই মতোই। দাদির পাশে দাঁড়িয়ে আছি আমি, এক হাতে দাদি আমাকে ধরে রেখেছে আর অন্য হাতের আমার চকলেট ধরে রাখা। নিজের মতো করে চকলেট খাচ্ছি আর সবাইকে গোল গোল চোখে পর্যবেক্ষণ করছি। আমার এমন সব চিন্তা ভাবনায় মাঝে পাশ থেকে ডলি আপুর মা আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, এই মেয়ে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো যাও।
উনার হঠাৎ কথায় চমকে উঠে আমি আর দাদি ঘাড় ঘুরিয়ে তাকায় উনার দিকে, চোখের সামনে অতি সুন্দরী রমণীকে দেখতে পেয়ে আমি আবেগাপ্লুত হয়ে বলে উঠি, আন্টি আপনি আমাকে বলছেন? হ্যাঁ তোমাকেই বলছি। আর আমাকে আন্টি কেন বলছো? কোন অ্যাঙ্গেল থেকে আন্টি মনে হচ্ছে তোমার? রাগে গিজগিজ করতে করতে উনার এমন কথায় বোকার মতো তাকিয়ে থেকে বলে উঠি, তাহলে কি বলবো আপনাকে? ম্যাম বলবে, এবার যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, ঠান্ডা হওয়া চাই আমার, যাও। উনার এমন কথায় আমি মাথা নাড়িয়ে সুমতি জানিয়ে পানি আনার জন্য নড়তেই দাদি আমার হাত শক্তভাবে চেপে ধরে ডলি আপুর আম্মুকে উদ্দেশ্য করে বলে উঠে, বিনা তোমাকে ওয়েটার পানি এনে দিচ্ছে, আমার সোনামা কোথাও যেতে পারবে না। দাদির এমন কথায় যেন তেলেবেগুনে জ্বলে উঠে ডলি আপুর মা, তিনি খানিকটা রেগে বলে উঠে, কেন ওয়াটার, কেন আমাকে পানি এনে দিবে? এই মেয়ে আনতে সমস্যা কোথায়? আসার পর থেকেই দেখছি এই মেয়ে বাসার কোনো কাজই করে না, এত বসে বসে না খেয়ে একটু কাজও করতে পারে তাই না? আমাকে এক গ্লাস পানি খাওয়ালে কি এমন হবে শুনি? ডলি আপুর কথায় ক্ষুণ্ণ হলাম আমি, একরাশ অভিমান যোগ হলো আমার মাঝে, যদিও আমি কষ্ট পাচ্ছি সবার সামনে আমাকে এইভাবে বলার জন্য, কিন্তু ডলি আপুর মা কথাগুলো একদম সত্যি বলছে, আমার এই বাড়ির সব কাজ করার দরকার কিন্তু আমি তা করছি না। আমার এমন সব চিন্তা ভাবনায় মাঝে পাশ থেকে দাদি রেগে দাঁতে দাঁত চেপে বলে উঠে, তুই বেঁচে গেলি বিনা আমার বাড়িতে বিয়ে হওয়ার জন্য, নয়তো তোকে আজকে এই কথাগুলো বলার জন্য মূল্য দিতে হতো। মিসেস খান আপনি সামান্য একটা মতে জন্য আমার সাথে এইভাবে কথা বলছেন, আমাকে তুই তুই করছেন অবাক হয়ে। শুধু তুই বলছি, বিষয়টা যদি আমার সোনামাকে নিয়ে হয় তাহলে আমি কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিব না, সেটা সোনামা নিজেই হোক না কেন। দাদি এমন কথা চুপ করে যায় ডলি আপুর মা আমার দিকে এক পলক তাকিয়ে থেকে রেগে কাউকে কিছু না বলে প্রস্থান করেন বাহিরের দিকে। আমি অসহায় ফেস করে দাদি দিকে তাকালাম, দাদি আমাকে কিছু না বলে হালকা হেসে আমার কপালে আলতো করে চুমু খেয়ে আবার এক হাতে আমার হাত ধরে সামনে দিকে তাকায়। আমি দাদির দিকে তাকিয়ে থেকে পাশ ফিরে তাকাতেই চোখে পড়ল আমার আম্মু দিকে। আম্মু টলমল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি আম্মু চোখে পানি দেখে খানিকটা বিচলিত হয়ে দাদিকে বলে আম্মু পাশে দাঁড়িয়ে পড়ি। ব্যস্ত হয়ে আম্মুকে কিছু বলার আগেই আম্মু আমাকে টেনে ড্রয়িং রুমে এক স্লাইডে ডাইনিং এর সামনে দাঁড় করিয়ে কাজ করতে বলে। আমি আম্মু এমন করার মানে বুঝতে পারছি তখনই কথাগুলো আম্মু গায়ে লেগেছে। আর লাগবেই বা না কেন, একজন মা কখনো তার সন্তান ছোট হতে দেখতে পারে না। আমার ক্ষেত্রেও তাই হচ্ছে। আমি বাধ্ মেয়ের মতো খুশি মনে ডাইনিং পরিষ্কার করতে লাগলাম। আমার সাথে সাথে আম্মুও কাজ করছে। আমি কাজ করতে কতটুকু পারি তা বলতে পারছি, তবে শতপার্সেন্টেজে ভালো করে করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার এমন সব কাজে মধ্যে পাশ থেকে মালা খানিকটা চিৎকার করে আমাদের উদ্দেশ্য করে বলে উঠে, আপামনি আন্নে কাজ কেল্লায় করছে। আমার হাতে থাকা প্লেটটা বেশ মনোযোগ সহকারে পরিষ্কার করছিলা আমি, হঠাৎ করেই মালার এমন চিৎকার করাই আমি চমকে উঠি মুহূর্তেই, আর চমকে উঠার সাথে সাথে আমার হাতে থাকা প্লেটটা হাত থেকে ফ্লোরে পড়ে ভেঙে যায়। প্লেট নিচে পড়ে ভাঙ্গার সাথে সাথে সবাই আমার দিকে চোখ তুলে তাকায়। আমি সবার দিকে অসহায় দৃষ্টিতে একটা পলক তাকিয়ে ফ্লোরের দিকে তাকানোর সাথে সাথে ঠাসস করে থাপ্পড় বসায় রাগে আম্মু। আমি থাপ্পড় খেয়ে কাদু কাদু ফেস করে গালে হাত দিয়ে আম্মু দিকে তাকায়। আমার এমন করে তাকানোতে যেন আম্মু আরো বেশি রেগে যায়। আম্মু নিজের রাগটা চেপে রেখে দাঁতে দাঁত চেপে ধরে বলে উঠে, তোকে দিয়ে কোনো কাজ ঠিক মতো হয় না কেন? তোকে এখানে কাজ করতে এনেছি আর তুই আসতে না আসতেই প্লেট ভেঙে ফেললি। আমাকে থাপ্পড় খেতে দেখে দাদি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে পড়ে আম্মুকে রেগে বলে উঠে, তোর সাহস তো কম নয়, তুই সামান্য একটা প্লেটের জন্য আমার সোনামা গায়ে হাত তুললি। মা আপনি বুঝতে পারছেন না কেন এইভাবে দিন যায় না তো? আর ওকে সবকিছু শিখতে হবে। আর কবে শিখবে সবটা? আগে ওকে জিজ্ঞেসা করো ও কেন প্লেট টাকা কেন ভাঙল। আম্মু এমন কথায় দাদি কিছু বলবে তার আগেই আমি দাদির বুক থেকে মাথা তুলে কপাট রাগ দেখিয়ে বলে উঠে, বেশ করেছি, ভেঙ্গেছি, আরও ভাঙব আমি।
কথাটা বলেই আমি ডাইনিং ওপর থেকে আরও একটা প্লেট হাত বাড়িয়ে নেওয়ার আগেই আম্মু সামনের থেকে আরও একটা থাপ্পড় বসায় আমার অন্য গালে। আমি থাপ্পড় খেয়ে দুই গালে দুই হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছি আমি সবার সামনে। আম্মু আমাকে এইভাবে মারল সামান্য একটা প্লেটের জন্য, ভাবতেই একরাশ কান্না ভর করছে আমার মাঝে। থমথমে পরিবেশ, সবাই আমার দিকে তাকিয়ে আছে। তখনই কেউ আমার সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে পড়ে আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বলিয়ে নিয়ে সবার দিকে এক পলক তাকিয়ে থেকে আবারও আমার দিকে তাকায়। পরে উনি আমার দু গালে হাত সরিয়ে নিজের হাত দিয়ে এপাশ ওপাশের করে ভালো করে আমার গাল দেখেই শান্তভাবে আমার দিকে নিজের দৃষ্টি স্থির রেখে বলে উঠে, ওকে থাপ্পড় কে মেরেছে? থমথমে পরিবেশ, সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না, আর আমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছি। উনি নিজের করা প্রশ্নের উত্তর না পেরে খানিকটা রেগে উচ্চ স্বরে বলে উঠে, আমার হৃদকে মারল কে জানতে চাইছি আমি। থমথমে পরিবেশ, সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না, আর আমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছি। উনি নিজের করা প্রশ্নের উত্তর না পেরে খানিকটা রেগে উচ্চ স্বরে বলে উঠে, আমার হৃদকে মারল কে জানতে চাইছি আমি মম। উনার এমন করে জোরে চেঁচানো ফলে সবাই খানিকটা কেঁপে উঠে। নিস্তব্ধ পরিবেশে কোনো শব্দের উৎস নেই, এমন নিস্তব্ধ শব্দবিহীন পরিবেশে আম্মু সতেজ গালায় বলে উঠে, আমি মেরেছি ওকে, ওহ মারের কাজ করেছে তাই মেরেছি, ওহ প্লেটটা কেন ভাঙল? আম্মুর এমন কথা শুনে ভ্রু কুঁচকে তাকায় উনি। পরে শান্তভাবে আম্মুকে এক পলক তাকিয়ে থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে আমার ওপর নিক্ষেপ করে, আমার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে আবারও আমার গাল টেনে এপাশোপাশ করে ভালোভাবে দেখে, ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে মালার দিকে তাকায়। পরে মালাকে উদ্দেশ্য করে কপাল কুঁচকে বলে উঠে, মালা, এই বাড়ির যাবতীয় প্লেট আমার সামনে হাজির কর যাহত। উনার এমন কথা শুনে আমি কান্না অফ করে বোকার মতো উনার দিকে তাকিয়ে আছি। উনি হঠাৎ এত প্লেট কেন চাইছে? আর বিয়ের জন্য তো আমাদের কোনো প্লেট লাগছে না, সব তো ডেকোরেশন লোকগুলো দিচ্ছে, তাহলে উনার কেন এতগুলা প্লেট চাই? আমি সহ উপস্থিত সবাই উনার এমন কথা শুনে বোকার মতো তাকিয়ে আছি। আর মালা উনার কথা শুনে এক পলক উনার দিকে তাকিয়ে থেকে আস্তে করে ধীর পায়ে বাকি সার্ভেন্টকে নিয়ে চলে যায় কনার রুমে প্লেট আনতে, যেখানে শাহী অর্গানিক সব কাচের জিনিসপত্র রাখা এই বাড়ির। বেশ কিছুক্ষণ মধ্যে মালা আর বাকি সব সার্ভেন্টরা মিলে উনার সামনে কয়েক হাজার বাহারি ডিজাইনে স্বচ্ছ শাহী কাচে প্লেট হাজির করে। আমি সহ ড্রয়িংরুমে উপস্থিত সবাই কৌতূহলী চোখে উনার দিকে তাকিয়ে আছি। আম্মু দাদিও উনার দিকে তাকিয়ে আছে কৌতূহলী হয়ে। উনি কেন এতগুলো প্লেট এই মুহূর্তে চাই সেটা দেখের জন্য। উনি সবগুলো প্লেট এক পলক ভালো করে দেখে নিয়ে ভ্রু কুঁচকে আবারও মালার দিকে তাকিয়ে থেকে বলে উঠে, এখানে সব আজে বাকি নেই তো? উনার এমন কথায় মালা মাথা ওপর নিচ নাড়িয়ে সুমতি জানিয়ে ভয়ে ভয়ে আস্তে করে বলে উঠে, যে ছোডু সাহেব, সবই আনছি বাহিনাই। মালা কথা শুনে এবার ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকায়। পড়ে হাতে ইশারায় আমাকে ডেকে বলে উঠে, এদিকে এসো। উনার ডাকে আমার কোথায় হেলদোল হলো না। আমি আগের ন্যায়টায় জায়গায় দাঁড়িয়ে আছি। উনার দিকে বোকার মতো তাকিয়ে থেকে উনি আমাকে জায়গায় স্থির দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা রেগে ঝাঁঝালো গলায় আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, দাঁড়িয়ে থাকতে তোমাকে কে বলেছে? আসতে বলছি, আসছো না কেন? উনার এমন ঝাঁঝালো কণ্ঠে শুনে আমি খানিকটা ভয় কেঁপে উঠি। আমাকে কেঁপে উঠতে দেখে দাদি আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। পরে উনাকে উদ্দেশ্য করে বলে উঠে, কি করছিস? এমনিতেই মেয়েটা ভয় পাচ্ছে, তুই আবার ওর সাথে চেঁচাচ্ছিস কেন? দাদির কথা উনি দাদির দিকে এক পলক তাকিয়ে থেকে নিজের দৃষ্টি আবারও আমার ওপর নিক্ষেপ করে এগিয়ে এসে শক্ত হাতে আমার এক হাত চেপে ধরে নিয়ে প্লেটগুলোর সামনে দাঁড় করাই। পড়ে শান্তভাবে বলে উঠে, ততক্ষণ পর্যন্ত ভাঙবে তুমি, যতক্ষণ না পর্যন্ত এই সবগুলো প্লেট শেষ হচ্ছে। উনার এমন কথায় আমার চোখ বড় বড় হয়ে ওঠে। মুহূর্তেই এত দামি দামি শাহী প্লেট ভাঙব আমি? অসম্ভব। আম্মু তো আমাকে কেটে কুচি কুচি করে জলে ভাসিয়ে দিবে। আম্মু কথা মাথায় আসতেই আমি ঘাড় ঘুরিয়ে আম্মু দিকে তাকায়। আমার সাথে সাথে আম্মু চোখ বড় বড় করে তাকিয়ে আছে উনার দিকে। ওহুম, শুধু আম্মু একা নয়, ড্রয়িংরুমে উপস্থিত সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে উনার দিকে। সবার এমন করে তাকানোটা অপেক্ষা করে আবারও আমাকে উদ্দেশ্য করে বলে উঠে,
ঋতো, তুমি যদি এইগুলো না ভাঙ্গো তাহলে আই সয়ার আমি তোমাকে ভেঙ্গে দিব, তাই কোনো শব্দ না করে জাস্ট ফাইনিস ইট। উনার এমন শান্ত ভাবে কিলার হুমকিতে আমি ভয়ে কাচুমাচু করতে থাকি, কি করব কিছু ভেবে না পেরে আস্তে করে একটা প্লেট হাতে নিতেই পাশ থেকে আম্মু আমার হাত চেপে ধরে আমার হাত থেকে প্লেট নিয়ে নেয়। আম্মুকে প্লেট নিতে দেখে উনি খানিকটা কপাল কুঁচকে তাকায় আম্মু দিকে, পরে আম্মুকে কিছু বলতে না দিয়ে উনি আসিফকে উদ্দেশ্য করে বলে উঠে, আসিফ, আমার জন্য হকি স্টিক নিয়ে আই যা। আসিফ দ্রুততার সঙ্গে বলে উঠে, জি ভাই। বলে আসিফ সাথে সাথে প্রস্থান করেন উনার জন্য হকিস্টিক আনতে। খানিক বাদে দুটো হকিস্টিক নিয়ে হাজির হয় উনার সামনে। উনি এক হাতে একটা হকিস্টিক হাতে নিয়ে অন্য হাতে আমার হাত শক্ত করে চেপে ধরে আম্মু পাশ থেকে উনার পাশে এনে দাঁড় করাই। পরে আমার এক হাতে একটা হকিস্টিক তুলে দিয়ে উনার হৃদ হাতেও একটা হকিস্টিক তুলে নেই। পরে দাঁতে দাঁত চেপে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, ধৈর্য জিনিসটা আমার মধ্যে ছিটা ফোটাও নেই, তাই আর ধৈর্য ধরে সবার কাহিনী দেখার মতো সময় নেই আমার ঋতো। তাই তুমি চুপচাপ প্লেটগুলো ভেঙ্গে শেষ করো। প্লেট ভাঙবে তো তুমি ঠিক থাকবে, নয়তো আমার হাতে থাকা হকিস্টিকটা তোমার মেরে শেষ করব। উনার কথা আম্মু আমার মুহূর্তেই চুপ করে যায়, আর উপস্থিত সবাই শুধু চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখছে, কেউ কিছু বলতে পারছে না, কারণ যে কথা বলবে সেই ফেঁসে যাবে ব্যাপকভাবে। তাই সবাই গোল গোল চোখে আমাকে পর্যবেক্ষণ করছে, বারবার হয়তো বুঝার চেষ্টা করছে উনার সাথে আমার কি সম্পর্ক হতে পারে, উনি কেন আমাকে নিয়ে এতটা অস্থির। উনার মতো মানুষ যেখানে সবাইকে এড়িয়ে চলে সেখানে সে নিজেই জড়িয়ে আছে, তাও মেয়েলি ব্যাপারে কথা ভেবেই সবার কপাল কুঁচকে এলো। তাই গোল গোল চোখে একবার আমার দিকে তো একবার উনাকে পর্যবেক্ষণ করেই চলছে। আমি উনার ভয় সবার এমন নজর অপেক্ষা করে হকিস্টিক তুলে ভারী বাসায় প্লেটের ওপর, সাথে সাথে দুই একটা প্লেট ভাঙে যায়। প্লেট ভাঙতে পেয়ে খুশি হয়ে উনার দিকে তাকায়, উনি আমাকে উনার দিকে তাকাতে দেখে চোখ ইশারায় বাকি প্লেটগুলোর ভাঙতে বলে। আমি উনাকে এক পলক দেখে উনার ইশারা মতোই হাজার খানিক প্লেট থেকে আরও শত খানিকটা প্লেট ভেঙে ফেলি। পরে কান্ত হয়ে উনার দিকে তাকিয়ে থাকে আস্তে করে বলে উঠে, আর পারছি না তো, ক্লান্ত হয়ে পড়েছি আমি। আমার কথা শুনে উনি নিজের মতো করে হকিস্টিক তুলে বাড়ি বসায়া প্লেটের ওপর, পরে নিজের মতো করে প্লেটের ওপর এক এক করে কয়েক শত প্লেট ভেঙে চোখ তুলে আসিফের দিকে তাকিয়ে বলে উঠে, বাকিগুলো ভেঙে শেষ করতে। বলেই উনি আমার আম্মুকে উদ্দেশ্য করে বলে উঠে, আশা করি আপনি নেক্সট টাইম আমার হৃদকে আঘাত করার চেষ্টা করবেন না। আপনি মা হিসাবে মারলেও মেনে নিব না আমি, আর যদি এমন সব সামান্য বিষয়ে হয় তাহলে তো কখনোই মেনে নিব না আমি। তারপর ও যদি আজ মেরেছেন, যদি আবারও মারেন, তাহলে আজ যা করেছি তার 3 গুণ করব আমি, সবকিছু ভেঙে গুলিতে দিব আমি। কথাগুলো বলেই কাউকে কোনো সুযোগ না দিয়ে আমাকে টেনে মুহূর্তেই কোলে তুলে হনহন করে চলে যেতে লাগলো নিজের রুমের দিকে। আকস্মিক ঘটনায় আমি চমকে উঠে সাথে সাথে উনার গলা জড়িয়ে ধরি পড়ি। কি হয়েছে বুঝতে পেরে ভয়ে হাত পা ছুটাতে লাগি উনার থেকে বাঁচার জন্য, কিন্তু আমার এমন করে ছুটানোতে ও বিশেষ কোনো কাজ হলো না। উনি শক্ত হাতে আমাকে কোথায় নিয়ে হেঁটে যেতে লাগলো, আর পিছন থেকে সবাই হা হয়ে তাকিয়ে আছে। কথাগুলো বলেই কাউকে কোনো সুযোগ না দিয়ে আমাকে টেনে মুহূর্তেই কোলে তুলে হনহন করে চলে যেতে লাগলো নিজের রুমের দিকে। আকস্মিক ঘটনায় আমি চমকে উঠে সাথে সাথে উনার গলা জড়িয়ে ধরি পড়ি। কি হয়েছে বুঝতে পেরে ভয়ে হাত পা ছুটাতে লাগি উনার থেকে বাঁচার জন্য, কিন্তু আমার এমন করে ছুটানোতে ও বিশেষ কোনো কাজ হলো না। উনি শক্ত হাতে আমাকে কোলে নিয়ে হেঁটে যেতে লাগলো, আর পিছন থেকে সবাই হা হয়ে তাকিয়ে আছে আমাদের যাওয়ার দিকে। আমার গুণধর স্বামী আমাকে শক্ত হাতে কোলে নিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হতে লাগলো। আমি উনারকে নিজের রুমে দিকে যেতে দেখে আরও অনেক বেশি করে নিজের হাত পা ছুটাতে লাগি নিজেকে উনার হাত থেকে জন্য, কিন্তু তাতেও রকম রক্ষা পাচ্ছি না আমি। উনি আমাকে নিয়ে নিজের রুমের দরজা সামনে দাঁড়িয়ে পড়ে, কিন্তু রুমেটি বন্ধ থাকায় বাধ্য হয়ে আমাকে নামিয়ে দেয়, আর হাত বাড়িয়ে এক হাত দিয়ে আমার এক হাত শক্ত করে চেপে ধরার আগেই আমি সেই সুযোগ বুঝে উনার হাত থেকে পালানোর জন্য দৌড় লাগায় হিচকে উল্টো দিকে।
আকস্মিক ঘটনায় তাল সামলাতে না পেরে চমকে উঠে উনি, তা আমি না তাকিয়েই বুঝতে পারছি। আমাকে ধরার জন্য হাত বাড়ায়, কিন্তু তার আগেই আমি দৌড়াতে লাগি উল্টো দিকে। উনিও আমার পিছন পিছন কিছুটা পথ দৌড়িয়ে এসেও আমাকে ধরতে না পেরে থেমে যায়। উনি পরে পিছন থেকে খানিকটা চিৎকার করে বলে উঠে, কাজটা তুমি ঠিক করলে না হৃত, তুমি পালিয়ে যাবে কোথায়? তুমি আমাতেই সীমাবদ্ধ, তোমার রাস্তাটা আমি নিজেই, তাই ঘুরে ফিরে তোমায় আমাতেই হাঁটতে হবে। এখন পালিয়ে যাচ্ছ, নেক্সট টাইম কিভাবে পালাও আমিও দেখব। আমাকে জ্বালিয়ে তুমিও শান্তি পাবে না। না হহ, আমি তোমাকে থাকতে দিব না হহ। উনার এমন সব কথা শুনে আমার দৌড়ানোটা থেমে যায়। মুহূর্তেই আমি স্থির হয়ে আসি। উনি যে কি করতে পারে সবটাই আমার জানা। এবারও আমার সাথে ভয়াবহ কিছু করবে না তো? উনি কি কিছু চিন্তা করে রেখেছে আমার জন্য? আচ্ছা, উনি আমাকে ছেড়ে যাবে না তো? ছেড়ে যাওয়ার কথা মাথায় আসতেই মুহূর্তেই আমি চমকে উঠি। আচ্ছা, উনি যদি ডলি আপুর জন্য আমাকে ছেড়ে দেয় তো আমি কি করব? আমি থাকতে পারবো তো উনাকে ছাড়া? এমন সব কথা মনে আসতেই কলিজা কেঁপে ওঠে আমার। তার সাথে সাথে চোখও ভরে আসে মুহূর্তেই। টলমলে চোখে আমি সামনে দিকে তাকাতেই চোখে পড়ল দাদি খানিকটা দৌড়ে আসছে আমার দিকে, সিঁড়ি বেয়ে ওপর দিকে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে আমাকে নিজের বুকে মধ্যে চেপে ধরে হাঁপিয়ে ওঠা কণ্ঠে উত্তেজিত হয়ে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, তুই ঠিক আছিস তো সোনামা? হৃদ তোকে কিছু করেনি তো? কথাগুলো বলেই দাদি আমাকে নিজের বুকের থেকে উঠিয়ে আমার দুগাল নিজের দুহাতে আঁকড়ে ধরে আমাকে ভালো করে দেখে নিয়ে আবারও আদুরে সুরের বলে উঠে, আজ যা হয়েছে তার জন্য সরি রে সোনামা, আর হবে না এমনটা। আমি তোকে আঁকলে রাখবো সবকিছু থেকে, আর আমাকে ছেড়ে কোথাও যাবি না। হ্যাঁ, একদমই আমার সাথে সাথেই থাকবি তুই। আমি চাই না আজ যেটা হয়েছে সেটা বারবার হোক। বলেই দাদি আমার চোখে পানি মুছে দেয় নিজের হাতে। আমি দাদির কথায় মাথা নাড়িয়ে সুমতি জানায় যে দাদির সাথে সাথেই থাকবো, কোথাও যাব না। দাদি আমার সুমতি পেয়ে হাসি মুখে আমার এক হাত চেপে ধরে টেনে নিয়ে যেতে লাগলো নিজের সাথে। আমি দাদি পিছন পিছন যেতে লাগলাম চুপচাপ। দাদির সাথে যেতে যেতে আবারও ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকায় উনাকে দেখার জন্য। উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ মুখ এক অচেনা দৃষ্টি। উনার এমন দৃষ্টির মানে এই মুহূর্তে আমি বুঝতে পারছি না, তাই উনার থেকে আস্তে করে নিজের দৃষ্টি ফিরিয়ে নেই। কেন জানি সবটা ঘোলাটে লাগছে আমার কাছে। সবকিছুই চেনে, তারপরও সবকিছুতে বড্ড পর পর ভাব। অদৃশ্য বেড়াজালে আটকে পড়ে আছি আমি। খানিকটা রেগে দাঁড়িয়ে আছে ফিহা, তার সামনে দাঁড়িয়ে আছে আরিফ। চোখে মুখে তার একরাশ বিরক্তি ফুটে উঠেছে, তা আরিফকে দেখেই বুঝতে পারবে ফিহা। কিন্তু আরিফের বিরক্তি লাগা ভাবটা অপেক্ষা করে নিজের রাগটা জারতে এসে ফিহা। কারণ কাল রাতে আরিফ আসার পর থেকেই ফিহা তার সাথে কথা বলার চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু আরিফ তাকে বরাবরই এড়িয়ে চলছে, তাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। তাই বাধ্য হয়ে আরিফের পথ আটকিয়ে দাঁড়িয়ে ফিহা। যাই হোক না কেন এই মুহূর্তে কথা বলেই দাম নিবে ফিহা, তার আগে নয়। ফিহা রেগে চাপা সুরে ভ্রু কুঁচকে বলে উঠে, কি সমস্যা? তোমার কি সমস্যা? আমি কি করে বলবো বিরক্তি নিয়ে? আরিফের এমন কথায় রেগে যায় পড়ে, চোখ গরম করে কপাট রাগ দেখিয়ে বলে উঠে, আমি আমার সমস্যা কথা আপনাকে বলছি না, আমি জানতে চাইছি আপনার কি সমস্যা? আপনি আমাকে এড়িয়ে চলছেন কেন? আমার কোনো সমস্যা নেই, পথ ছাড়ুন আপনি। আমি আপনাকে কোনো রকম এড়িয়ে চলছি না, আমি এমনই, আমার থেকে দূরে থাকুন আপনি। আমি যেমন দেখতে তেমনটা কিন্তু মোটেও নয়, তাই আমাকে জ্বালাতে এসে না আপনি নিজেই জ্বলে উঠেন, তাই সাবধান করছি দূরে থাকুন। কথাগুলো বলেই আরিফ ফিহাকে কিছু বলতে না দিয়ে ফিহার পাশ কাটিয়ে চলে যেতে লাগলো হনহন করে। আরিফ ফিহার মনে অবস্থা বুঝতে পারছে আরও অনেক আগেই, তাই সে ফিহাকে বরাবরই মতো এড়িয়ে আসছে। সে চাই না তার জন্য তার বোনের সংসারে কোনো রকম অশান্তি সৃষ্টি হোক, তাই সে এক প্রকার ফিহার থেকে পালিয়ে বাঁচতেছে। কিন্তু তা আর পারছে কই, ফিহার জন্য যেখানে যাচ্ছে সেখানেই এসে হাজির হচ্ছে তার সামনে। তাই সে মনে মনে ঠিক করেছে আর বিয়ে ঝামেলা চুকিয়ে পাড়ি জমাবে নিজ গন্তব্যে। কথাগুলো ভাবতে ভাবতেই আরিফ নিজ রুমের দিকে চলে যায়। ফিহা আরিফের যাওয়ার দিকে রেগে তাকিয়ে আছে, মাথায় তার অন্য চিন্তা। আর যাই হোক, আরিফকে ছাড়বে না কখনোই। সে আরও বড় জেদি মেয়ে, যা করা প্রয়োজন হোক না কেন আরিফকে সে বুঝিয়ে ছাড়বে তার ভালোবাসাটা।
নিহা আপুর মেহেদি ছোঁয়া কিছুক্ষণ পর সবাই সবার মতো রেডি হচ্ছে। আপু আজ নিজেকে সাজিয়েছে গাঢ় সবুজ রঙের লেহেঙ্গায়, আর বাকিরা সবাই গোল্ডেন আর হালকা সবুজ লেহেঙ্গায় সাজিয়েছে নিজেকে। আমিও সবার মতো করে নিজেকে সাজাতে পারিনি অজানা এক কারণে। সবাই লেহেঙ্গা পরলেও আমি পরেছি গাঢ় সবুজ রঙের শাড়ি, তাও কালকের মতো করে আজকেও আমাকে বাঙালি ভাবে শাড়ি পরতে হয়েছে। আমি শাড়ি পরে খুশি মনে দাদির পাশে বসে গোল গোল চোখে সবাইকে পর্যবেক্ষণ করছি আপন মনে। তখনই পাশ থেকে ডলি আপুর হাসি মুখে এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে পড়ে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, মায়া আমাকে একটা হেল্প করবে? আসলে আমি একটা সমস্যা পড়েছি। আপু সমস্যা আছে? কথা শুনেই আমি চমকে উঠে সাথে সাথে আপুকে হেল্প করার জন্য কিছু বলতে যাব তার আগেই পাশ থেকে দাদি বলে উঠে, কি সমস্যা ডলি, আমাকে বলো, আমি হেল্প করছি। মায়া ছোট, ও কিছু বুঝে না। তেমন কিছু না নানু, আসলে কাজটা মায়াকে ছাড়া হবে না তাই আর কি। তুমি একদমই টেনশন করো না, আমি থাকতে অন্য কেউ ওর কোনো ক্ষতি করবে না। আমি আছি তো ওর জন্য। এখন আমার ওকে খুব দরকার। প্লিজ তুমি কিছু বলে না, ও আবার চলে আসবে তো। ডলি আপুর এমন কথায় দাদি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আমাকে ডলি আপুর সাথে যাওয়ার জন্য সুমতি জানায়। সুমতি পাওয়ার সাথে সাথে ডলি আপুর শক্ত হাতে আমার এক হাত চেপে ধরে দাদিকে হাসি মুখে বিদায় জানিয়ে নিজের সাথে করে আমাকে নিয়ে যেতে লাগলো নিচের দিকে। পড়ে আমাকে একটা অন্ধকার রুমে ধাক্কা দিয়ে ফেলে দেয় নিচে ফ্লোরের ওপর। আমি ধাক্কা খেয়ে উপুর হয়ে পড়ি ফ্লোরের ওপর। ডলি আপুর রুমের দরজা আটকিয়ে শক্ত হাতে আমার চুলের মোট করে নিজের দিকে ফিরায়। ডলি আপুকে এমন করতে দেখে ভয়ে আমি কান্না করতে লাগি আর নিজের দুহাত দিয়ে আপুর হাত থেকে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করতে থাকি। এই মুহূর্তে কি করব কিছুই জানি না, আর আপু আমার সাথে এমন কেন করছে তাও বুঝতে পারছি না। ডলি আপুর রুমের দরজা আটকিয়ে শক্ত হাতে আমার চুলের মোট করে নিজের দিকে ফিরায়। ডলি আপুকে এমন করতে দেখে ভয়ে আমি কান্না করতে লাগি আর নিজের দুহাত দিয়ে আপুর হাত থেকে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করতে থাকি। এই মুহূর্তে কি করব কিছুই জানি না, আর আপু আমার সাথে এমন কেন করছে তাও বুঝতে পারছি না। আমি ডলি আপুর এমন আচরণে হতভম্ব হয়ে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করতে করতে কাঁপা কাঁপা গলায় ডলি আপুকে উদ্দেশ্য করে বলে উঠি, আপু তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে আঘাত করছো কেন? আমি ব্যথা পাচ্ছি তো। আমার এমন কথায় যেন মুহূর্তের তেলেবেগুনে জ্বলে উঠে ডলি আপুর আমাকে শক্ত হাতে নিজের আরও কাছে টেনে দাঁতে দাঁত চেপে বলে উঠে, তোর এমন ন্যাকামো কথায় অন্যরা গলতে পারে কিন্তু আমাকে গলাতে পারবি না। তোর জন্য আমার এত বছরের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। আমার ভালোবাসা আমাকে ইগনোর করছে শুধুমাত্র তোর জন্য। ডলি আপুর এমন ধারালো গালায় কথা শুনে মুহূর্তেই আমি ভড়কে যায়, সাথে সাথে বোকা বনেও যায়, কারণ আমি কখনোই আপুর ভালোবাসা দিকে হাত বাড়াইনি। তাহলে আপুর আমাকে এসব কথা কেন বলছে? আমি তো আমাতে থাকি, অন্যতে দেখতেও চাই না। তাহলে আপুর কিসের এত রাগ আমার ওপর? নিজের সাথে কথাগুলো ভেবেই কান্না করতে করতে আপুকে উদ্দেশ্য করে আবারও বলে উঠি, আপু আমি তোমার কথাগুলো কিছুই বুঝতে পারছি না। তুমি এমন করছো কেন? কি করেছি আমি? আর আমি তোমার কোনো স্বপ্ন, ভালোবাসা কিছুই শেষ করিনি, বিশ্বাস করো আপু। করেছিস সবটাই তুই করেছি, সবকিছু তোর জন্যই হয়েছে। কি করেছি আমি বলবে তো? তুই আমার ভালোবাসা, আমার হৃদকে আমার কাছ থেকে দূর করতে চাইছিস। তোর জন্য হৃদ আমার সাথে খারাপ ব্যবহার করেছে, যেটা আগে কখনোই করেনি। হৃদ শুধু আমাকে ভালোবাসে, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। মাঝ দিয়ে তুই আমাদের জীবনে কাটা হয়ে ঢুকে গেলি। তোর জন্য আমার হৃদ তার পরিবারের কথাই তোকে ওর সামনে মেনে নিচ্ছে, নয়তো কখনোই নয়তো তোর মতো মেয়েকে কবে সে তার জীবন থেকে ওপ্পের ফেলে দিত। এখন আমার হৃদ তোর জন্য আমার কাছে আসতে পারছে না, আমাদের বিয়ে হচ্ছে না, কারণ তুই এখনো পর্যন্ত হৃদের বউ হয়ে আছিস বলে হৃদ আমাকে বিয়ে করতে পারছে না। আর এসব কিছু হয়েছে শুধু তোর জন্য। হ্যাঁ, শুধু তুই দায়ী এর জন্য। আপুর এমন কথায় মুহূর্তেই একঝাঁক কষ্টরা ভর করল আমার মধ্যে। মনে হচ্ছে আমি খুব কাছে কিছু হারিয়ে ফেলছি, যেটা ছাড়া হয়তো আমি বাঁচতে পারবো না। আমার স্বামীর সাথে তো আমার তেমন ঠিক করে একটা দিন কথাও বলিনি, তাহলে উনাকে হারানোর ভয়টা আমাকে এইভাবে জেগে বসেছে কেন? কেন আমি ডলি আপুকে মেনে নিতে পারছি না? উনার সাথে কেন আমার মনে হচ্ছে উনাকে বেঁধে রেখে দেয় আমিতে, যাতে কখনো আমি ছাড়া অন্য কাউকে দেখতে না পারে? নিজের এমন সব চিন্তা ভাবনায় সাথে নিজের মুহূর্তেই
নিজের বুকটা ভীষণ ভার ভার লাগছে, অজানা কষ্টে কাতর হয়ে আবারও আস্তে করে কাপা কাপা গলায় ডলি আপুকে উদ্দেশ্য করে বলে উঠি, আমি তোমার ভালোবাসা নিব না আপু, তোমার ভালোবাসা তোমারই থাকবে, আমাকে বলো করতে পারি তোমাদের জন্য। আমার এমন কথা মুহূর্তে ঠান্ডা হয়ে আসে। ডলি আপু ঠান্ডা ভাব নিয়ে আস্তে করে আমার চুলের মুঠো থেকে নিজের হাতটা সরিয়ে নেই, ধীর গতিতে আস্তে করে ওঠে দাঁড়ায় আমার সামনে পড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে ভ্রু কুঁচকে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, যা বলবো তাই শুনবে তুমি। আপু কথা আমি টলমলে চোখে ফ্লোরে বসা অবস্থায় ডলি আপুর দিকে তাকিয়ে থেকে নিজের মাথা উপর নিচ নাড়িয়ে সুমতি জানায়, যার অর্থ হলো তুমি যা বলবে তাই শুনবো আমি। আমাকে এমন করে মাথা নাড়াতে দেখে মুহূর্তেই কপাল কুঁচকে এলো আপুর। আমার দিকে নিজের ঘাড় দৃষ্টি নিক্ষেপ করেই নিজের মনে মনে কিছু একটা ভেবেই আমাকে আবারও প্রশ্ন করে বলল, সব করবে আমার জন্য? তোমাকে বিশ্বাস করি কিভাবে যে তুমি আমার জন্য সবকিছু ছেড়ে দিবে? এমন তো হতে পারে তুমি বাহিরে গিয়ে সবাইকে সবটা বলে দিতে পারো হুম্মম। আপুর এমন কথা নিজেকে শান্ত করে হাতে উল্টো পিঠে নিজের চোখে জল মুছে শক্ত গলায় বলে উঠি, সব ছাড়তে পারবো আপু তোমাদের জন্য, তোমরা সুখের থাকলে আমি সুখী হব, আমার আর কিছুই চাই না আপু, আর আমি কখনোই কাউকে কিছুই বলবো না, তুমি শুধু বলো আমাকে কি করতে হবে, সবটাই করব আমি। আমার কথাগুলো বলার সাথে সাথেই ডলি আপু সামনের থেকে ঝটপট উত্তরে বলে উঠে, হৃদকে ছাড়তে হবে তোমায়, হৃদের পরিবার, ওর বাড়ি, টাকা পয়সা এভরিথিং ছেড়ে চলে যেতে হবে তোমায়, আমাদের জীবন থেকে অনেক অনেক দূরে চলে যেতে হবে তোমায়, কি পারবে তো ছাড়তে সবকিছু? আপু কথাগুলো শুনে আবারও শক্ত গলায় বলে উঠি, সবটা পারবো আপু, তুমি বলো কবে যেতে হবে আমায় সবাইকে ছেড়ে? আজকে রাতেই চলে যেতে হবে তোমায়, আর এই বাড়ির কাউকে কিছুই বলার দরকার নেই, তোমার পরিবার কেউ সহ, তুমি চলে গেলে আমি সবাইকে ম্যানেজ করে নিব নিজের মতো করে, আর তোমার চলে যাওয়া ব্যবস্থাটাও আমিই করে দিব শান্তভাবে। তোমাকে কিছুই করতে হবে না আপু, আমি নিজের সবটা করতে পারবো, আমি একা চলে যেতে পারবো, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি শুধু সবাইকে দেখে রেখে, বিশেষ করে দাদা দাদি আম্মু আব্বুকে, ওরা আমাকে অনেক ভালোবাসে, তাই আমাকে ছাড়া অনেকটাই কষ্ট পাবে, তাই তুমি তাদের দেখে রেখো প্লিজ। আচ্ছা ঠিক আছে দেখে নিব, কিন্তু তুমি যে আজকে সবাইকে ছেড়ে চলে যাবে সেটা যেন হৃদ কোনোভাবেই জানতে না পারে, ওকেই? বিরক্তি নিয়ে, ঠিক আছে আপু, জানবে না কেউ, কথা দিলাম চোখে জলে মুছতে মুছতে। কথাটা যেন মনে থাকে। হুম্মম। ডলি আপুর আমার দিকে তাকিয়ে থেকে খানিকটা চুপ থাকার পর ভ্রু কুঁচকে আবারও বলে উঠে, আচ্ছা তুমি তো আয়নকেও বিয়ে করতে পারো, আয়ন তো তোমাকে চাই, তাহলে আয়নকে বিয়ে করে ওর সাথে চলে পারো, তাই নাই? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে ডলি আপুর এমন কথায় চমকে উঠে আমি। আপু কি বলেছে ভালো করে বুঝার জন্য আপুর দিকে কৌতূহল চোখে তাকিয়ে থেকে বলে উঠি, মানে? আমার এমন কথায় আপুর ঝটপট তাড়া করে বলে উঠে, কিছু না, আর আমার কথাগুলো শুধু মনে থাকলেই হবে ব্যাস। বলেই আপুর আমার দিকে এক পলক তাকিয়ে থেকে আমাকে কিছু না বলে হনহন করে রুম থেকে বের হয়ে যায়, আর আমি আপুর চলে যাওয়ার দিকে তাকিয়ে নিজের চোখে জল বিসর্জন দিচ্ছি। আমার কেন জানি কোনো কিছুই মানতে ইচ্ছা করছে না, এমনকি আপুর কথাগুলো রাখতেও আমার ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে আজ খুব স্বার্থপর হতে ইচ্ছে করছে, বড্ড অসহায় লাগছে নিজের, চিল্লায় চিল্লায় বলতে ইচ্ছা করছে আমি কাউকে ছেড়ে কোথাও যেতে পারবো না, সাথে উনাকেও ছেড়েও চলবে। গল্প দেওয়ানা আমার ভালোবাসা। লেখিকা রিক্তা ইসলাম মায়া। সপ্তম পর্ব।